বিধবা মেয়েদের আবার সাজসজ্জা লাগে নাকি? কথাটা কানে ভেসে আসতে ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো আমার। পাশ থেকে আমার বেস্টু প্রিয় তেড়ে গেল মেয়েটার দিকে। প্রিয় মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড বললে ভুল হবে। ও আমার বোনের মতো। কেউ আমাকে খারাপ কটূক্তি করলে একদমই সহ্য করতে পারে না মেয়েটা। এখন নিশ্চয়ই আমার জন্য ওই মেয়েটার সাথে লড়াই করবে প্রিয়। আমি শ্রেয়সী। অদ্ভুত না নামটা? আম্মু রেখেছিলেন। সবাই নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারত না বলে শ্রেয়া বলেই ডাকত। তখন থেকেই প্রতিটা মানুষ শ্রেয়া বলেই ডাকে। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। 18 বছরে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হয়েছি। মাত্র কয়েক মাসের ব্যবধানেই জীবনে লেগে গেছে বিধবার ট্যাগটা। তখন থেকে নিজেকে বিধবা হিসেবেই চিনি। আর সমাজের মানুষও। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়িতে ঠাঁই হয়নি আমার। বরের ভাই ভাবিরা বের করে দিয়েছেন আমাকে। বিদ্যাশাশুড়ি আর পেরে ওঠেননি তাদের সাথে। স্বামীহারা হয়ে যখন বাবার বাড়ির দরজায় দাঁড়িয়েছি, সৎমা তখন জায়গা দেয়নি বাড়িতে। কারণ বিধবা মেয়ে ঘরে রাখলে নাকি ছোট মেয়েকে বিয়ে দিতে পারবেন না। সেখানেও জায়গা হয়নি আমার। কি অদ্ভুত তাই না জীবনটা? বিধবা কি আমি শখ করে হয়েছি? কোনো মেয়ে কি বিধবা হয়ে থাকতে চাই? কেন আমায় বিধবা অপয়া বলে আখ্যায়িত করা হয়? বিয়ের কয়েক মাসেই স্বামী মারা যাওয়ার পিছনে কি আমারই হাত ছিল? তবুও সমাজের দৃষ্টিতে আমি অপয়া। কিছুক্ষণ আগে পিউ আমাকে নবীন বরণে শাড়ি পরার কথা বলছিল। তখনই পিহা আমাকে সেই কথাটা বলে উঠল। সত্যিই তো, বিধবাদের আবার কিসের সাজসজ্জা। ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি শেষ হওয়ার পর শীতলী আবহাওয়া খুব পছন্দ আমার। কারোর সাথে অহেতুক তর্কে জড়াতে ভালো লাগে না। আমি যা মানুষ তা তো বলবেই। পিওর হাতটা টেনে ক্লাসরুম থেকে বের হয়ে এলাম আমি। এই মুহূর্তে ভীষণ ইচ্ছে করছে আমার বৃষ্টি শেষে শীতলতম আবহাওয়াটা উপভোগ করতে। এটাতেও আর কারো বাধা থাকবে না। বাহিরে আসতেই আমার হাতটা ছাড়িয়ে পুষে উঠল পিউ। মেয়েটা ভীষণ কিউট, একটু গোলুমোলো, গায়ের রং ফর্সা। গাল ফুলিয়ে যখন তাকায় তখন আরও কিউট লাগে মেয়েটাকে। যে ছেলে কিউট মেয়েটার স্বামী হবে নিঃসন্দেহে সে অনেক লাকি হবে। হালকা হেসে পিওর গালটা টেনে দিলাম আমি। এই লোকে তোকে ভীষণ কিউট লাগছে পিউ বেবি। কেন? তুই এমন কেন শ্রেয়া? একটু প্রতিবাদও কি তুই করতে পারতি না? সব ক্ষেত্রেই তো অনেক প্রতিবাদী হয়ে উঠিস, তবে এই ক্ষেত্রেই কেন বেজায় বেড়াল হয়ে যাস তুই? যা সত্য তা তো বলবেই প্রিয়। সত্য তো এটাই, আমি বিধবা। এতে কাউকে জবাব দেওয়ার কি আছে বল? তুই বিধবা, কিন্তু তাই বলে এই না যে জীবনে এগিয়ে যাওয়া যাবে না। আর তোর শরীরে কি কোথাও লিখে আছে যে তুই বিধবা? নেই তো। আর এটাও কোথাও লেখা নেই যে তুই সাজতে পারবি না অথবা জীবনে এগিয়ে যেতে পারবি না। বাদ দে না প্রিয়, এটা নিয়ে এত বাড়াবাড়ির প্রয়োজন নাই দোস্ত। অবশ্যই আছে, তোর পুরোটা জীবন পড়ে আছে শ্রেয়া। সৎ মায়ের কারণে কম বয়সে বিয়ে নামক বন্ধনে জড়িয়েছিস। তোর স্বামী মারা গিয়েছে, এতেও তো তোর কোনো হাত নেই। বরং এমন স্বামী মরে গিয়েছে তাতে ভালোই হয়েছে। প্রিয়র কথায় চমকে উঠলাম আমি। এমনটা বলতে পারিস না তুই প্রিয়। উনি যেমনই ছিলেন আমার স্বামী ছিলেন। ঠিক আছে, বললাম না, কিন্তু তুই এখন কারো বউ না। আর তোকে কেউ বিধবা অপয়া এসব বলার অধিকারও নেই। তুই শুধু শ্রেয়সী। প্রিয়র কথায় আমি হাসলাম। ঠিক আছে, কারোই অধিকার নেই। আর কেউ যদি বলে তবে আমার প্রিয় তো আছেই তাকে শাসানোর জন্য। আমার কথায় প্রিয় হেসে দিল। আমার হাতটা ধরে বলল, জীবনের সব সময় হাসি খুশি থাকবি দোস্ত। তোর হাসিটা ভীষণ সুন্দর। এত সুন্দর কেন তুই? হয়েছে, আর মাখন লাগাতে হবে না ম্যাম। সেই সকালে টিউশনি করে বেরিয়েছি, এখনও পেটে কিচ্ছু পড়েনি। ওমা সে কি, চল ক্যান্টিনে যাই। না, তুই তো জানিস ক্যান্টিনে বসে খেতে আমার ভাল লাগে না। ঠিক আছে, এখানে অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। প্রিয় যেতেই এক সাইডে দাঁড়িয়ে পড়লাম আমি। বৃষ্টি হওয়ার কারণে কাদা জমে আছে। মাথার গোমটা আর একটু টেনে দিলাম। হঠাৎই একটা গাড়ি প্রচণ্ড বেগে গেল আর কাদা এসে ছিটকে পড়লো শ্রেয়ার গায়ে। সাদা থ্রি পিসটা কাদায় মাখামাখা অবস্থা। মেজাজ গরম হয়ে গেল আমার। ক্যাম্পাসে এমনভাবে গাড়ি চালানোর সাহস কার আছে? কতটা বেয়াদব হলে এমন একটা কাজ করতে পারে? গাড়িটার দিকে এগিয়ে গেল শ্রেয়া। গাড়ির দরজা খুলে বের হয়ে এলো একটি ছেলে। সাদা শার্ট, হালকা চাপদাড়ি, চোখে সানগ্লাস, বর্ষা চেহারা সুদর্শন ছেলেটাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলাম। চেহারা দেখে মনেই হয় না ছেলেটা এমন বেয়াদব হতে পারে। তার পাশাপাশি গাড়ি থেকে বের হয়ে আসলো আরও 3টা ছেলে। ছেলেটার দিকে এগিয়ে গেলাম আমি। অবশ্যই তাকে বলা উচিত তার এত স্পিডে গাড়ি চালানো অন্যর জন্য কতটা ক্ষতিকর। শ্রেয়া তা দেখে হেসে উঠল, সাথে ছেলেগুলোও। হাসার কারণ হলো শ্রেয়ার গায়ে কাদার মাখামাখি। শয়তান ফোলাফান, আমার গায়ে কাদা ছিটকে এখন আবার হাসা হচ্ছে তাই না? ছেলেটার দিকে আঙ্গুল তুলে বলে উঠলাম, এই যে মিস্টার, গাড়ি কি ঠিকভাবে চালাতে পারেন না? দেখুন না কি অবস্থা করেছেন, আমার ড্রেসটা নষ্ট করে দিয়েছেন।
শ্রেয়ার কথায় ব্রু কুঁচকে তাকালো ছেলেটা। আঙ্গুল তুলতে দেখে পাশ থেকে ফুহাদ বলে উঠল, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুর্যর দিকে আঙ্গুল তুলে কথা বলো কোন সাহসে? নিশ্চয়ই প্রেশার তুমি। তুমি জানো তোমার সিনিয়র হই আমরা। পিউ দৌড়ে এসে আমার হাতটা চেপে ধরে ইশারা করলো কিছু না বলতে। ওকে তো আক্কা না করেই বললাম, সিনিয়র হয়ে এত বেয়াদব আপনারা? তবে আমরা জুনিয়ররা কি শিখব? শ্রেয়ার কথায় রেগে গেল তুর্য। পকেট থেকে কিছু টাকা বের করে ছুঁড়ে মারল শ্রেয়ার মুখে। ইউ পুর গার্ল, টাকাগুলো নাও আর একটা ড্রেস কিনে নিও। অবশ্যই তোমার ড্রেসটার দাম 1000-এর বেশি হবে না, তার চেয়েও বেশি দিলাম। ভালো একটা ড্রেস কিনে নিও, রাগী কণ্ঠে বলছে। তুর্যর কথা শুনে হেসে উঠল সবাই। অপমানে গা রিরি করে উঠল আমার। এমন বেয়াদব মানুষ আমি কখনো দেখিনি। চেহারা সুন্দর হলে কি হবে, অথচ তার মনটা কত নিকৃষ্ট। খুব টাকার দাপট, তাই না? আশেপাশে তাকিয়ে একটা ইটের টুকরো তুলে নিলাম আমি। তুর্য বন্ধুদের নিয়ে সামনের দিকে চলে যাচ্ছিল। তখনই কোনো কিছু ভাঙার শব্দে পিছন ফিরে তাকালো সবাই। চোখ দুটো লাল হয়ে গেল তুর্যর। শ্রেয়া তুর্যর গাড়ির সামনের অংশের কাজ ভেঙে দিয়েছে। বয়স জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে পিউ। তুর্য চৌধুরীর সাথে পাঙ্গা নিয়েছে তার প্রাণপ্রিয় বান্ধবী। ইডিওট গার্ড, তোমার সাহস কী করে হলো আমার গাড়ি নষ্ট করার? তুমি জানো এটা কত এক্সপেন্সিভ? টাকাগুলো কুড়িয়ে হাতে নিলাম আমি। ওনার মুখের উপর ছুঁড়ে দিয়ে বললাম, আপনার টাকাগুলো আপনাকে বিক্ষে দিয়ে গেলাম, গাড়িটা ঠিক করে নিয়েন প্লিজ। টাকাগুলো কুড়িয়ে নেন তুর্য ভাইয়া, কাজে লাগবে গাড়ি ঠিক করতে। আমার কথায় মুখটা রাগে রক্তিম বর্ণ ধারণ করলো তুর্যর। সিনিয়র হয়েছে বলে কি হয়েছে, এমন নিকৃষ্ট আচরণ করবে নাকি? কথাটা বলেই পিওর হাত ধরে ক্যাম্পাস থেকে বের হয়ে এলাম আমি। ভাগ্যে যা আছে পরে দেখা যাবে। অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। কে এ মেয়ে? সাহস তার অনেক। নিজে সিনিয়রের সাথে এমন ব্যবহার করতে কি একটুও ভয় লাগলো না তার? যে সে হলো মানা যেত, কিন্তু ভার্সিটির টপ বয়ের সাথে এমন বিহেভ কেউই মেনে নিতে পারছে না। আর তুর্য কেমন সবাই জানে, অতিরিক্ত রাগী ও বদমেজাজি সে। সবচেয়ে বড় কথা, এই ক্যাম্পাসের ছাত্রদের লিডার সে। না জানি কত খারাপ দুর্দশা হবে মেয়েটার। ভাবতে সবার শরীর শিউরে উঠছে। তুর্যর বেস্ট ফ্রেন্ড আয়ুষের কাছে গিয়ে কিছু বলার আগে হাত দিয়ে বাধা দিল তুর্য। বড় বড় পা ফেলে এগিয়ে গেল ক্যান্টিনের দিকে। তার পিছু পিছু বাকি সবাই চলে গেল। ক্যাম্পাস থেকে বেরিয়ে আমার হাত টেনে ধরল পিউ। চোখে মুখে তার আতঙ্ক। এটা তুই কী করেছিস শ্রেয়া? কী দরকার ছিল এসব করার? তুই জানিস উনি কে? জানার প্রয়োজন নেই আমার। দেখছিস না কত নিকৃষ্ট আর বেয়াদব উনি। তবুও কিছু না পিউ, টিউশনিতে যেতে হবে এখন আমার। এগুলোই আমার জীবনের শেষ ভরসা, যতদিন না জব পাই। তা তুই ভালো করেই জানিস, একটু লেট করা যাবে না। কথাটা বলে একটা রিক্সা ডেকে উঠে পড়লাম আমি। স্টুডেন্টের বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে দিলাম আমি। বাসায় প্রবেশ করতে আন্টি আমায় বসালেন। অনেকক্ষণ বসে রইলাম, কিন্তু নিশা আমার স্টুডেন্ট আসার নাম নাই। কিছুক্ষণ পর আন্টি গত মাসের টাকাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নিশা আর পড়বে না শ্রেয়া। আন্টির কথাটা শুনে মনে হলো আকাশটা ভেঙে পড়লো আমার মাথায়। আর একটা টিউশনি কোথায় খুঁজবো এখন আমি? কিভাবে চলবো? বাসা ভাড়া কিভাবে দিব? ভেবেই কান্না পাচ্ছে আমার। বিনয়ের স্বরে বলে উঠলাম, কেন আন্টি, নিশার কোনো প্রবলেম হয়েছে? আন্টি মাথাটা নিচু করে বললেন, না, নিশা অন্য কারো কাছে পড়বে। আসলে আমার শাশুড়ি তোমায় পছন্দ করেন না। তিনি চান না তুমি এই বাসায় আসো। তার মনে হয় তুমি অপায়া। আন্টির কথা শেষ করার আগেই বের হয়ে এলাম আমি। রাস্তার ধারে বসে কান্নায় ভেঙে পড়লাম। আর কত সহ্য করব আমি এমন জীবন? দূর থেকে একজন চেয়ে রইল শ্রেয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে। আবার কখনো কখনো ব্রু কুঁচকাচ্ছে মানুষটা। হয়তো বুঝতে চাইছে শ্রেয়ার কান্নার কারণটা কি। দুদিন আগেও যে মানুষগুলো আমাকে ছেলের বউ বানাতে চেয়েছিল, আজ বিধবা জানতে বের করে দিল। এটাই হয়তো আমার ভাগ্য। মেনে নিলাম আমি। এই সমাজে টিকে থাকতে হলে তোর অনেক লড়তে হবে শ্রেয়সী। আম্মু কি বলতেন ভুলে গেছিস? ভালো খারাপ মিলে এই দুনিয়া। প্রত্যেকটা মানুষকে এই সমাজে লড়াই করে বাঁচতে হয়। ছোটবেলায় মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারছিস, অথচ এখন লড়াই করতে পারছিস না। লজ্জা হওয়া উচিত তোর। হয় লড়াই করে বেঁচে থাক, না হয় হার মেনে মরে যা। নিজেকেও কথাগুলো বলেই চোখের জল মুছে উঠে দাঁড়ালাম আমি। হাতে 2000 টাকা ব্যাগে ভরে নিলাম। আজ মাসের 2 তারিখ। বাড়ির মালিক হয়তো বাসা ভাড়ার জন্য আজই হাজির হবেন। খুবই কর্কশ স্বভাবের লোক উনি। মায়া দাওয়া বলতে কিছুই নেই তার। মাস শেষ হলে সাথে সাথে ভাড়া চাই ওনার। কারো সুবিধা অসুবিধা বুঝতে চায় না। এত কিছু ভেবে তো আর লাভ নেই। এটা তো ওনার হক। কিভাবে চলবো আমি? দুটো টিউশনে 4000 টাকা দিয়ে পড়ালেখা, বাসা ভাড়া, যাবতীয় খরচ চালানো সম্ভব হবে না। 2 মাসেই হাঁপিয়ে উঠেছি আমি। কিভাবে কাটাবো আমি বাকি জীবনটা? চারপাশের মানুষগুলো এত কঠোর কেন?
সুখ তো কপালে কখনোই ছিল না, বাঁচার জন্য তো কত লড়াই করতে হচ্ছে। কথাগুলো ভেবে হাঁটা ধরলাম ফুটপাত ধরে। উদ্দেশ্য বাসায় যাওয়া। রিক্সা নিয়ে আর একটা টাকাও খরচ করতে চাই না। বিলাসিতা একদমই যায় না আমার সাথে, কারণ বেঁচে থাকাই তো দায় হয়ে পড়েছে। শ্রেয়াকে চলে যেতে দেখে দূর থেকে দৃষ্টি নিবদ্ধ মানুষটাও গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। শ্রেয়া, আজ কিন্তু ভাড়া দিতে হবে। রীতি আপুর কথায় তার দিকে ফিরে তাকালাম আমি। রীতি আপু আর আমি একসাথেই থাকি এ বাসায়। উনি আমার আপন কেউ না, তবুও মেয়েটা আমার খুব কাছের হয়ে উঠেছে এই 2 মাসে। প্রিয়র বড় আপুর ফ্রেন্ড হন উনি। সেই সুবাদে ওনার সাথে এখানে থাকা আমার। রীতি আপুর ফ্যামিলির অবস্থা ভালো না, পরিবারের খরচ তাকেই চালাতে হয়। ছোট একটা কোম্পানিতে উনি জব করেন। দুজন মিলিয়ে ভাড়া দেই বাসার। ব্যাগ থেকে 3,000 টাকা বের করে ওনার হাতে দিয়ে বললাম, বাড়িওয়ালা বা ওনার ছেলে যেই আসুক ভাড়াটা দিয়ে দিও আপু। যদি ওনার ছেলে আসে তবে বলবে আমি বাসায় নেই, টিউশনিতে গেছি। তুমি তো জানোই ওই ছেলে কেমন। আমি বলে দিব, কিন্তু এভাবে আর কদিন শ্রেয়া? আজ আমি সহ থাকি তাই তুমি কিছুটা সাহস নিয়ে থাকতে পারো। যদি কখনো আমি না থাকি তবে একা কিভাবে থাকবে? আজ বাড়িওয়ালার মাতাল ছেলে পিছু নিয়েছে, কাল হয়তো অন্য কেউ নিবে। জীবনে তো প্রোটেকশনের প্রয়োজন আছে, তাই না? এত সুন্দর একটা মেয়েকে সারাক্ষণ এভাবে মনমরা হয়ে থাকতে দেখে একদমই ভালো লাগে না। দোয়া করব আল্লাহ যেন তোমায় প্রটেক্ট করার একজন মানুষ দেন, যে এই সুন্দরীকে আগলে রাখবে। রীতি আপুর কথায় একটু আমি হাসলাম। নিজের গাল থেকে আপুর হাতটা সরিয়ে মুঠোয় নিয়ে বললাম, শ্রেয়সী নিজেকে নিজেই দিব্যি প্রটেক্ট করতে পারে আপু। ফোনের শব্দে আপুর হাতটা ছেড়ে দিয়ে ব্যাগ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম ফিউ কল দিয়েছে। উফ, বাসায় গিয়েছে 1 ঘন্টা হবে না, পাগল মেয়ে বারবার ফোন দেওয়া শুরু করেছে। কল রিসিভ করতেই পিউর আতঙ্ক কণ্ঠ ভেসে আসলো। আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে পিউ? নুসাইবা আপুর কিছু হয়নি তো? বেবি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এভাবে আতঙ্কিত হয়ে কেন কথা বলছিস? আঙ্কেল আন্টির শরীর ভালো আছে? সবাই একদম ফিটফাট আছে, কিন্তু তুই কতক্ষণ ফিট থাকবি আমার জানা নেই। ভীষণ ভয় হচ্ছে শ্রেয়া, তোর কিছু হলে খুব কান্না পাবে আমার। পিউর আবল তাবল কথায় মেজাজ খারাপ হতে লাগলো। বিরক্তি স্বরে বললাম, উল্টাপাল্টা কী বলছিস পিউ? আন্টি কি আজ তোকে ম্যাচ দিছে নাকি? কোনো আকাম করে এসে আমায় ব্যবহার করে আন্টি থেকে বাসার পন্থী আটতে ফোন দিয়েছিস? আরে এমন কিছুই না, আমি খুব ভালো মেয়ে, তুই তো ভালো করেই জানিস। পিউ কখনো দোষ করেই না। ও মা, তাই নাকি? বাহ, আপনি তো ভীষণ লক্ষ্মী মেয়ে। যেটা বলার জন্য ফোন দিয়েছি শোন। আবারও আতঙ্কিত কণ্ঠ। আচ্ছা বল, কী জন্য ফোন দিয়েছিস? তুর্য ভাইয়া তোকে ছাড়বে না শ্রেয়া। ওনার ক্ষমতা, জেদ, রাগ সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। সবচেয়ে বড় কথা, ভার্সিটি টিচারদের প্রিয় ছাত্র উনি। কার প্রিয় অপ্রিয় এসব আমি জানতে চাইছি না। আর তুর্যকে? ক্যাম্পাসের ওই বেয়াদব ছেলেটা? চুপ শ্রেয়া, আর এমন করে বলবি না। তোকে কিভাবে বাঁচাবো ওই টেনশনে আমি আছি। যতই টপ সব হোক, বেয়াদব ছেলে উনি। আর আমার জন্য টেনশন করতে হবে না তোর। উনি ভাগ নাকি ভাল্লুক? আজারা কথা বলার জন্য ফোন দিয়ে আমার সময় নষ্ট করছিস কেন? খেয়ে দিয়ে ঘুমাবো আমি, ফোন রাখ। তুই তো কিছু জানিস না, আমাদের ডিপার্টমেন্টের মিহি থেকে খবর পেয়েছি। আমরা চলে আসার পর তুর্য ভাইয়া রেগে মেগে ক্যান্টিনের দিকে এগিয়ে যায়। আবার ওই বেয়াদব বদমেজাজের ছেলের নাম নিচ্ছিস? ফোন রাখছি। প্লিজ দোস্ত, পুরো কথাটা শোন। আমি তো তোর ভালোর জন্য ভালোই চাই, তাই না কলিজা? হয়েছে, এত আর পেঁচাল না করে তাড়াতাড়ি বল প্লিজ। ক্যান্টিন থেকে মোটা একটা লাঠি এনে তুর্য ভাইয়া নিজের পুরো গাড়ির কাজ ভেঙে ফেলেছে। কারণ তুই ওনার গাড়িতে চুয়েছিস, তাই রাগে জিদে নিজের গাড়ি নিজেই নষ্ট করেছে। সবার সামনে নাকি চিল্লিয়ে বলেছেন, ওই মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না, এমন শিক্ষা দিব আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, আপত্তি মিনতি করবে। ওনার কথায় সবাই কেঁপে উঠেছেন। আমারও শরীর কাঁপছে এই কথা শুনে। কি দরকার ছিল শ্রেয়া ওনার সাথে তর্কে জড়ানোর? ওনার কথা মেনে চলে সবাই ক্যাম্পাসের। আমার তো এখন ভয় করছে তোকে নিয়ে। ক্যাম্পাস থেকে যদি তোকে বের করে দেয়। প্রিয়র কথা শুনে সাথে সাথে ফোনটা কেটে দিলাম আমি। একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? এত অহংকার ওনার। ওনাকে ভয় পাচ্ছি না আমি। ভয় হচ্ছে যদি আমায় ভার্সিটি থেকে বের করে দেয়। পড়ালেখাটা চালিয়ে যাওয়া অনেক জরুরি আমার জীবন বাঁচাতে হলে। নতুন কোনো ভার্সিটিতে ভর্তি হওয়ার পর্যাপ্ত পরিমাণ টাকা আমার হাতে নেই। প্রিয়র বাবার আর্থিক সাহায্যে ভর্তি হয়েছে ভার্সিটিতে। বইটুকু কেনারও সাধ্য নেই আমার। প্রিয়র থেকে বই এনে নোট করে পড়ি। এই মুহূর্তে বের করে দিলে আমি কী করব? হাঁটু ভেঙে বসে পড়লাম নিচে পাতানো বিছানায়। ভার্সিটিতে পড়তে হলে নিজের এই অসহায় পরিস্থিতির জন্য নিজের কাছে হেরে যেতে হবে আমার। প্রিয় ঠিকই বলে, যখন প্রতিবাদ করার প্রয়োজন হয় তখন করি না, অযথা কারণে যায়
প্রতিবাদ করতে। একের পর এক ঝামেলায় পড়ছিস তো শ্রেয়া, আবারও লড়তে হবে তোকে। তবে এবার নিজের মাথাটা নিচু করে। টিউশনি শেষ করে বাসায় যাচ্ছি। রিক্সা নিইনি বলে হেঁটে হেঁটে যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। প্রায় 8টা বেজে গেছে। ল্যাম্পপোস্টের আলোয় কিছুটা ভয় নিয়ে আমি হেঁটে যাচ্ছি। প্রতিদিনই ভয়ে থাকি, তবে কেন জানি না আজ ভীষণ ভয় লাগছে। হঠাৎ করেই মনে হলো আমার পিছু পিছু কেউ আসছে। গাড় গড়িয়ে দেখি একটা ছেলে আমার পিছু নিচ্ছে। ছেলেটার চেহারা মৃদু আলোতে তেমন বোঝা যাচ্ছে না। আমার বুকটা ধক করে উঠল। যতই বলি আমি নিজেকে নিজেই প্রটেক্ট করতে পারবো, তবু একজন ছেলের শক্তির কাছে আমার শক্তি কিছুই না। কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে প্রেপার স্প্রেটা নিলাম। কাছে আসলে চোখ বরাবর স্প্রে করে দিব। নিজের সেফটির জন্যই এটা রাখা। তাড়াতাড়ি করে পা চালাতে লাগলাম। ছেলেটাও পা চালিয়ে কাছে আসতে তাড়াতাড়ি করে স্প্রে করতে যাব, তার আগে ছেলেটা চেঁচিয়ে উঠল, হ্যাঁ স্টপ, ডোন্ট ডু দিস জেরি। জেরিটাকে চমকে উঠলাম আমি। কে জেরি? ছেলেটা পাগল নয় তো? এখানে কোনো আলোও নেই। মোবাইলের ফ্ল্যাশ অন করলো ছেলেটা। আলোতে ছেলেটার চেহারা বেশি উঠতেই বলে উঠলাম, আপনি আপনি তো ওই বেয়াদব তুর্য চৌধুরীর বন্ধু, তাই না? আজ ক্যাম্পাসে তার সাথে দেখেছিলাম আপনাকে। ফিক করে হেসে দিল আয়ুষ। শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, জি জেরি সাহেবা, আমি ওই বেয়াদব তুর্য শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। আমি আয়ুষ। আর তুর্য খুব বেয়াদব, তাই না? জেরি কেন ডাকছে বারবার? লোকটা পাগল নাকি? তুইও তো পাগল শ্রেয়া। ওই লোকটা ওই বেয়াদব তুর্য ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, আর তার কাছে তুর্যের ব্যাপারে বদনামি করে একদম নিজের পায়ে নিজেই কুড়াল মারা যাবে না। তাই ব্রুপুসকে জিজ্ঞেস করলাম, আপনি আমায় জেরি কেন ডাকছেন? অদ্ভুত, আমার নাম শ্রেয়সী। শ্রেয়সী উচ্চারণ করতে না পারলে শ্রেয়া বলে ডাকবেন। কথাটা বলে সামনের দিকে হাঁটা ধরলাম আমি। লোকটাকে খারাপ মনে হচ্ছে না, তবুও সাবধানের মাইন নেই, তাই সামনের দিকে হাঁটতে লাগলাম। তুমি ছোটোবেলায় টম অ্যান্ড জেরি কার্টুন দেখতে? টম অ্যান্ড জেরি কার্টুনে যেমন সারাক্ষণ ওরা ঝগড়া লেগেই থাকতো, সকালে তুর্য তুমি যখন ঝগড়া করেছিলে, তোমাদের দুজনের ঝগড়াটাও ঠিক ওদের মতো লেগেছে। আমি তো বেশ উপভোগ করেছি। তুর্য যদি রাগ না করতো তবে আমি তাকে টম বলে ডাকতাম। তাই বলে আপনি আমায় জেরি ডাকবেন? ওনার দিকে তাকিয়ে বলছি, অবশ্যই। বাই দ্য ওয়ে, তুর্যর অমন ব্যবহারের জন্য দুঃখিত, কিন্তু তুর্য অনেক ভালো মনের একটা মানুষ। তুমি ওনাকে আর কিছু বলতে না দিয়ে বলে উঠলাম, হয়েছে হয়েছে, আর বলতে হবে না ওনার কথা। ওনার এত গুণগান দিয়ে আমি কি করব? আপনি আমার পিছু পিছু কেন আসছেন? আপনি কি আমায় ফলো করছিলেন? একদমই না, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম রাস্তার মোড়ে। তুর্য ছিল, তখন দেখলাম গলি থেকে বের হয়ে আসছো তুমি, আর কিছু ছেলে কুদৃষ্টিতে তাকিয়েছিল তোমার দিকে। তাই ভাবলাম পিছু পিছু গিয়ে তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। শত হোক আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট তুমি, সিনিয়র হিসাবে এটুকু তো করতেই পারি আমি। ধন্যবাদ। সামনেই আমার বাসা। ভালো থাকবেন ভাইয়া। কথাটা বলে দ্রুত পা চালিয়ে চলে আসলাম আমি। উপর দিয়ে যতই কঠোরতা দেখাই না কেন, ভালোই হয়েছে উনি এগিয়ে দিয়েছেন। ক্লাসে বসে আছি। স্যার এইমাত্র বের হয়ে গেলেন। আমার পাশে বসে ঢকঢক করে কাঁপছে প্রিয়। এই মেয়েকে দেখে যে কারোই মনে হবে বর্ষার মৌসুমেই শীতের আগমন ঘটেছে। বিরক্তি নিয়ে পাশ ফিরে প্রিয়র দিকে তাকালাম আমি। কী রে, শীত কি বেশি লাগছে? কম্বল দিব একটা? এই তুই মজা করছিস? আমি তোর জন্য টেনশনে শেষ, আর তুই মজা করছিস না? যা, কোনো কথাই বলবো না তোর সাথে। রিল্যাক্স পিউ, এত টেনশন করার কিছু নাই। যা হবে পরে দেখা যাবে। এখন অন্তত ক্লাসে মনোযোগ দে। স্যার ঢুকছে ক্লাসে। তুই তুর্য ভাইয়াকে সরি বলে দে, দেখি শুনি মাফ করলেও করতে পারে। বলবো। আমিও অনেক ভেবেছি, উনি যেমনই হোক আমাদের সিনিয়র তো, অমন ব্যবহার করা উচিত হয়নি। তাই সরি চেয়ে সব মিটমাট করে ফেলবো। তোর আর কাঁপতে হবে না। ক্লাস শেষে অডিটোরিয়াম রুমের সামনে এসে দাঁড়ালাম আমরা। ভিতর থেকে কারো সুরেলা কণ্ঠ ভেসে আসছে। খুবই সুন্দর একটা ভয়েস। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে। গানটা গাইছে। দরজার কাছে দাঁড়িয়ে পুরোটা গান আমি শুনলাম। আর প্রিয় হয়তো নবীনবরণ অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করছে। মিহির কাছে জেনে যা আসলাম তুর্য ভাইয়াকে এখানে পাওয়া যাবে। মিহি মেয়েটাকে ইনফরমাল বললে ভুল হবে না, সব নিউজ পাওয়া যায় তার কাছে। সেই কারণেই এখানে আসা। দরজা থেকে উকি দিয়ে দেখলাম তুর্য ভাইয়ার হাতে গিটার। তার মানে এই বদমেজাজি লোকটা এত সুন্দর করে গান গাইছিলেন। থাক, এত ভেবে লাভ নেই। যা করতে আসছি তাই করে যাই। দরজার আড়াল থেকে ধীরে ধীরে ভিতরে আমি ঢুকলাম। আমার পিছনে ফিউ এখনও কেঁপে যাচ্ছে। মন চাইছে এই মেয়েটাকে উগান্ডা পাঠিয়ে দেই। একটা মানুষ এত ভীতু কী করে হতে পারে? কই অন্য সময় তো বাঘিনী হয়ে ওঠে। ভিতরে ঢুকে দেখলাম আয়ুষ ভাইয়া, তুর্য ভাইয়া, কালকের বাকি 2টা ছেলে আর 2টো মেয়েও আছে। হয়তো মেয়ে দুটো তাদের ফ্রেন্ড। শ্রেয়াকে দেখে গিটারটা রেখে উঠে দাঁড়ালো তুর্য। রাগী কণ্ঠে বলল, স্টপ দেয়ার। সরাসরি
হোয়াট? আমি এক নিঃশ্বাসে বললাম, কালকের জন্য সরি ভাইয়া, আমি একদম বুঝতে পারিনি। আমার জন্য এই ভার্সিটিতে পড়া খুব জরুরি। প্লিজ স্যারদের কাছে আমার নামে নালিশ করে আমাকে বের করে দিবেন না প্লিজ। শ্রেয়ার এভাবে এক নাগারে কথা বলাই হেসে দিল বাকি সবাই। মুচকি হাসলো আয়ুষ। এগিয়ে এসে বলল, ইটস ওকে জেরি, তুর্য কিছু করবে না। স্বস্তির একটা নিঃশ্বাস পেলাম আমি। পিছন ফিরে চলে যাব? বাঁকা হেসে বলে উঠল তুর্য, ইটস নট ওকে আয়ুষ। ওনার কথায় আমি থমকে গেলাম, আমরা দুজনেই। পিওর কাঁপুনি দ্বিগুণ বেড়ে গেল। তুর্য ভাইয়ের দিকে তাকালাম আমি। থমকে গেলাম আবারও তার দিকে তাকিয়ে। কালো টি শার্ট আর কালো জ্যাকেটে তার সৌন্দর্য কালকের থেকেও বেশি বেড়ে গেছে। তাড়াতাড়ি করে মাথা নত করে ফেললাম। শ্রেয়ার থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো তুর্য। মুখে হাসি ফুটিয়ে বলল, আমি কি তোমাকে ক্ষমা করেছি? ক্ষমা তো চেয়েছি ভাইয়া। ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায়? ক্ষমা করা মহৎ গুণ ভাইয়া। হো তাই নাকি? এত গুণ দিয়ে আমি কি করব বলো তো? তবে তোমায় ক্ষমা করতে পারি একটা শর্তে। পাশ থেকে আয়ুষ ভাইয়া বলল, থাক না তুর্য, কেন থাকবে? আর তুই এত দরদ দেখাচ্ছিস কেন এই মেয়ের জন্য? এ মেয়ে সিনিয়রদের রেসপেক্ট পর্যন্ত করতে পারে না। ছোট মানুষ, বাদ দে। আমার ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দে আয়ুষ। তুর্যর কথায় চুপ হয়ে গেল আয়ুষ ভাইয়া। আমি মাথা তুলে বললাম, কি শর্ত ভাইয়া? আমি আপনার যে কোনো শর্তে রাজি। নিশি এ মেয়ের নামটা তুলে লিস্টে নাচে পার্টিসিপেট করার জন্য। তুর্য ভাইয়ের কথায় আমি চমকে উঠলাম। এটা আবার কেমন শর্ত? ক্ষমা পাওয়ার জন্য নাচতে হবে? অসম্ভব। মুখটা মলিন হয়ে এলো শ্রেয়ার। সে খুব ভালো নাচে, তবে জীবনের এমন এক পরিস্থিতিতে নাচা তার পক্ষে সম্ভব না। বেশ বুঝতে পেরেছি নাচ গান এসবে আমি রাজি হব না। তাই ইচ্ছে করে শাস্তি দেওয়ার জন্য এমন একটা শর্ত দিলেন উনি। আমি করুণ চোখে তাকাতেই তিনি হাসি দিয়ে বলে উঠলেন, শর্ত মানলেই ক্ষমা অ্যাকসেপ্ট করা হবে, নয়তো জানো তো কী হবে। নাও, ডিসিশন ইজ ইয়োর্স। কথাটা বলে বড় বড় পা ফেলে বেরিয়ে গেলেন উনি, সাথে বাকি সবাইও। আমি এখনও থম মেরে দাঁড়িয়ে রইলাম। খারাপ কি আর সাথে বলি? ভার্সিটির মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। সকালে মিষ্টি রোদ এসে লাগছে চোখে মুখে, কিন্তু শাড়ি নিয়ে এই রোদে দাঁড়িয়ে থাকা খুবই বিরক্তিকর ব্যাপার। তার উপর চারদিকে মানুষের ছড়াছড়ি। আজ আমাদের নবীন বরণ। ফিউ মেয়েটা এত জেদি যে শেষ পর্যন্ত আমাকে শাড়ি পরিয়েই ছাড়ল। সাদার মধ্যে লাল পাড়ের একটা শাড়ি নিয়ে সকালবেলা আমার পাশে হাজির হয়েছে মহারানী। হাজারবার না করেও শেষ পর্যন্ত পিউ ঋতু আপুর কাছে, যেদের কাছে হার মানতে হলো। নিজের সুখে না থাকি, কিন্তু অন্য মানুষের মুখে তো একটু হলেও হাসি ফোটাতেই পারি। আমাকে শাড়ি পরিয়ে দুজনে এমন ভাব করছিল যেন অসাধ্য সাধন করে ফেলছিলেন। দুজনের আনন্দিত ফেসটা মনে পড়তে ভালো লাগা চেয়ে যাচ্ছে এখনও। কাছের মানুষগুলো সবসময় ভালো থাকুক, এটাই আল্লাহর কাছে চাওয়া। না, আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। রোদটাকেও এই মুহূর্তে মিষ্টি লাগছে না। শাড়িটা ধরে নরম ঘাসের উপর দিয়ে হেঁটে এগিয়ে গেলাম কিছুটা দূরে থাকা শিউলি ফুলটার গাছের নিচে। গাছের ছায়ায় দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখলাম কিছু ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। হাসার কারণ অবশ্যই আছে। নিজের পায়ের দিকে তাকালাম আমি। খালি পায়ে থাকা কি হাস্যকর? মানুষ কি সারা জীবন জুতা পায়ে দিয়েই থাকে? খালি পায়ে দেখলে কি কাউকে অনুগ্রহের পানি মনে হয় যেভাবে তাকিয়ে থাকতে হবে? কিছুক্ষণ আগে মাঠের মাঝখানে এসে এক পায়ে জুতো ছিঁড়ে যায় আমার। খালি পায়ে দেখলো তো বাঙালি হাসবে, আর সারাক্ষণ খালি পায়ে থাকা সম্ভব না। এখন কি করব বলতেই ফিউ বলে উঠল, দোস্ত এক কাজ করি, আলতা নিয়ে আসি। সাদা লাল পাড়ের শাড়ির সাথে লাল আলতা বেশ মানাবে। ফিউর এমন উদ্ভট কথায় অবাক হলাম আমি। কি বলছে কি এ মেয়েটা? পাগল হয়েছিস তুই? আমার জুতো ছিঁড়ে গেছে আর তুই আলতার কথা বলছিস? কিসের সাথে কি মেলাচ্ছিস? আন্টি যে বলে তোর মাথা খারাপ, একদম ঠিকই বলে। অনুষ্ঠান শুরু হতে তো আরও কিছু সময় বাকি আছে। দোস্ত তুই 5 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটে আসছি। কথাটা বলেই পিউ তার শাড়ি আঁকড়ে ধরে কিছুটা দৌড়ের মতো করে চলে গেল। উফ, পাগল মনে হয় এ মেয়ে। কী করবো এখন আমি? একটু দাঁড়াই, দেখে আসি কিনা। গাছের ছায়ায় ভালোই লাগছে। কিছুটা বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে। খোলা চুলগুলো ফিটময় ছড়িয়ে আছে, এতে কিছুটা গরম অনুভব হচ্ছে। এইসব প্রিয়র কাণ্ড। মেয়েটা চুলগুলো পর্যন্ত বাঁধতে দিল না। দৌড়ে এসে প্রিয় আমার পাশে দাঁড়ালো, হাতে শপিং ব্যাগ। খুব অবাক হলাম আমি। কিরে হাতে কি? তোর জুতো? আমার জুতো মানে? আরে তোর জন্য জুতো এনেছি। কিছুটা দূরেই তো একটা শপিং মল আছে, ওইখান থেকে কিনে নিয়ে আসলাম। সারাদিন তো জুতো ছাড়া হাঁটা পসিবল না। তুই কেন আবার এগুলো কিনতে গিয়েছিস? বাসায় তো এক জোড়া জুতো আছে প্রিয়। সারাদিন কি তুই জুতা ছাড়া থাকবি? নো নেপার। পিওর কলিজা দোস্ত জুতা ছাড়া হাঁটবে আর পিওর জুতা পরে হাঁটবে, হতেই পারে না। পিওর কথায় আমি ফিক করে হেসে দিলাম। মেয়েটা মানুষকে হাসানোর জন্য ফটো। দে জুতো দে।
এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? শাড়ি তো গরম লাগছে খুব। জুতাগুলো পরে সামনের দিকে যাব। পিউ পেছন থেকে ডেকে উঠল, আবার কি হয়েছে পিউ? আলতা এনেছি দোস্ত। পিউর কথায় আমি অবাক হয়ে গেলাম। এখন আলতা পরার সময়? আর মাঠের মাঝখানে আলতা পরবো আমি? মাঝখানে কেন পরবি? ওই যে বেঞ্চটা দেখা যাচ্ছে, এখানে বসে জটপট লাগিয়ে নিবি। ঠিক আছে চল। বেঞ্চিতে পা উঠিয়ে বসতে পিউ খুব সুন্দর করে আলতা লাগিয়ে দিল আমার এক পায়ে। বাহ, আলতা রাঙা পা খুব সুন্দর লাগছে তো। আপনি দিয়ে দিচ্ছেন ম্যাডাম, সুন্দর তো হবেই। অন্য পাটা এগিয়ে দিন। ইউনিভার্সিটিতে আজকাল আলতা লাগানোর জায়গাতে পরিণত হয়ে গেল। কথাটা শুনেই মাথা তুলে তাকালাম আমি আর পিউ। তুর্য, আয়ুষ, নিশি আপু, মিথি আপু, ফুয়াদ ভাইয়া দাঁড়িয়ে আছে। ঠেস মারা কথাটা শুনে আমার আর বোঝার বাকি রইল না যে বদমেজাজি তুর্য ভাইয়া ছাড়া এই কথাটা আর কেউ বলতেই পারে না। ফাটা বেঞ্চ থেকে নামিয়ে উঠে দাঁড়ালাম আমি। আমার পাশাপাশি পিউ দাঁড়িয়ে পড়ল। আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে তুর্য ভাইয়া। এভাবে তাকিয়ে আছেন কেন তিনি? আবার অন্য কোনো ফোন দিয়ে আসছেন না তো? এমনিতেই 3 দিন ধরে ডান্স প্র্যাকটিস করতে করতে আমি শেষ। চোখ তুলে ওনার দিকে তাকালাম। এখনও তার দৃষ্টি আমার দিকে। কালো একটা পাঞ্জাবি পরে এসেছেন তিনি। পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে অহংকারী তুর্য সাহেবকে। ওনার বাঁকা কথায় ওনার দিক থেকে চোখ নামিয়ে নিলাম আমি। শুধু আলতা পরে ছেলেদের দেখিয়ে হেঁটে বেড়ালে হবে, নাকি ডান্সও শিখেছ মিস শ্রেয়সী? ইয়নো না, আজ ডান্স না করলে কি কি হতে পারে? চোখ দুটো চলচল করে উঠল আমার। মিথ্যে অপবাদ দিলেন উনি আমাকে। স্কুল কলেজ জীবন পার করে আসলাম, কিন্তু কখনো একটা ছেলে ফ্রেন্ডও বানাইনি। এত সুন্দর একটা মানুষের মন চিন্তাভাবনা এমন কেন? আর এসব ভেবে লাভ নাই, যে যেমন তো তেমনই করবে। আজ নাচ না করে নিজেকে ওনার কাছ থেকে উদ্ধার করতে পারলেই হলো। আর কখনো বলিও এতে সামনে পড়ব না। জি ভাইয়া, শিখেছি। আর আজ আমি অবশ্যই নাচব। কথাটা বলে ওনার সামনে থেকে চলে আসব, তখনই আয়ুষ ভাইয়ার ডাকে থেমে গেলাম। হেসে আমার দিকে এগিয়ে এলো আয়ুষ ভাইয়া। নীল পাঞ্জাবিতে তাকেও বেশ ভালো লাগছে। পাশ থেকে পিউ খামছে ধরলো আমার হাত। এ মেয়ের আবার কি হলো? এ মেয়ের মতিগতি বোঝা বড় দায়। জেরি, ইউ আর লুকিং সো প্রিটি। সাদাতে তোমায় খুব সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ভালো লাগছে, হেসে বললাম। অনুষ্ঠানে যেখানে হচ্ছে সেখানে এসে উপস্থিত হলাম আমি ও পিউ। চেয়ারে বসতে পাশ থেকে ফিহা বলে উঠল, দেখ না, আজকাল মানুষ বিধবা হয়েও লাজ লজ্জা বলে সেজে বেড়ায়। পিউ চিল্লিয়ে বলল, তোমার এত চুলকানি হলে চোখ বন্ধ করে রাখো। ইউ ইডিয়েট গার্ল, তুমি মনে হয় খুব সভ্য মাইয়া, তাই না চুলকানি আপা? পিউ হাতটা চেপে ধরে বললাম, প্লিজ পিউ, এখানে ঝগড়া লাগিস না, আমি কিন্তু এমন করলে চলে যাব। পিউ থেমে গেল, আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা দোস্ত, আমাকে কেমন লাগছে? একদম নীলপরি লাগছে তোকে পিউ বেবি। সত্যি বলছিস? একদম। তাহলে আরেকটা সত্যি কথা বলবি? পিউর দিকে ব্রুকোসকে তাকালাম আমি। কেমন সত্যি কথা? তোর পায়ে এখনও ওই পায়েলটা কেন শ্রেয়া? আমি চমকে উঠলাম, কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কোন পায়েলটা পিউ? ওই পায়েলটা যে তোর পিউর মুখে হাত দিয়ে আটকে দিলাম আমি। কোনো কিছুই আর শুনতে চায় না অতীতের কথা। এখনও মাঝরাতে বড্ড মনটা কেঁপে ওঠে। সে মায়াভরা কথাগুলো মনে পড়ে যায়। মনে পড়ে যায় সে অসম্পূর্ণ স্মৃতিগুলো, যা স্মৃতির পাতায় কখনোই সম্পূর্ণ হয়ে বেশি ওঠেনি। এখন এসব বলার সময় না পিউ, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অতীত তো অতিথি, আর এইসব ঘাটার কোনো প্রয়োজন নেই। তবে যাই বলিস শ্রেয়া, আমার বড্ড ইচ্ছে একবার তাকে দেখার। আচ্ছা তোর ইচ্ছে করে না? যে ব্যক্তি এত সুন্দর পায়েল দিতে পারে, না জানি সে কতটা সুন্দর হবে। পিউর কথায় বুকটা ধক করে উঠল আমার। মনে অশান্তির জ্বর বয়ে যেতে লাগলো। আর না, কোনোভাবেই সে অতীত মনে করতে চায় না। স্মৃতির পাতায় থাকুক সে, বাস্তবে যেন আর কখনো দেখা না হয় তার সাথে। আবার শুরু করছিস? আমি কিন্তু চলে যাব। আচ্ছা সরি। অনুষ্ঠান শুরু হয়ে গেল। উপস্থাপন করছেন আয়ুষ ভাইয়া। কিছু কিছু মেয়ে তার দিকে চোখ বড় বড় করে চেয়ে রয়েছে। সিনিয়র আপুরা ফুল দিয়ে বরণ করে নিলেন আমাদের। একের পর এক বক্তব্য দেওয়া শেষ। এবার শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই খুব ভালো গাইছেন। তুর্য চৌধুরীর নাম অ্যানাউন্সমেন্ট করতে সব মেয়েরা নিজেদের মেকআপ ঠিক করতে লাগলো। মনে হয় যেন কোনো রক স্টার উঠছে। উফ, ঢং দেখলে আর বাঁচি না। অ্যাটিটিউড নিয়ে স্টেজে এলেন তিনি। মুস্কি হেসে সবাইকে রিল্যাক্স হতে বললেন। রিল্যাক্স গাইস, আজকের গানটা খুব স্পেশাল। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দিস সং ইজ ডেডিকেটেড ফর সামওয়ান। একদম সিল্লিয়ে বলে উঠলেন, সে মানুষটা কে ভাইয়া? তিনি মুস্কি হেসে জবাব দিলেন, হয়তো এখানে উপস্থিত কেউ। ওনার কথায় হাততালি দিলেন সবাই। বাহ, ওনার আবার বিশেষ কেউ আছে? যে মেয়ে ওনার বিশেষ কেউ, নিশ্চিত কপাল পড়েছে তার।
হঠাৎই আমার দিকে তাকিয়ে তিনি গাইতে শুরু করলেন, কি করে তোকে রাখবো ধরে বল না তুই আমার, কত ভালোবাসা কত সুখে বাসা, কেন সবই বদলে যায়, কি করে তোকে রাখবো ধরে বল না তুই আমায়, তোকে কত ভালোবাসা কত সুখে বাসা, কেন বদলে যায়। পুরো গানটা গাইলেন উনি সময় নিয়ে। উনি এক দৃষ্টিতে তাকিয়েছিলেন আমার দিকে। ওনার এই মোহময় দৃষ্টিতে কেমন যেন আমি হারিয়ে যাচ্ছি। এটা কোন তোর্য, অন্যরকম লাগছে ওনাকে। মনে হচ্ছিল গানটা আমার জন্যই গাওয়া। এত সুন্দর গান উনি সবার করতালিতে সম্মতি ফিরে আসলো আমার। পাগল হয়ে গেছি আমি। উনি কেন আমার জন্য গাইতে যাবেন? উনি তো ওনার স্পেশাল মানুষটার জন্য গাইছেন। এখন নাচের পালা। 5 নাম্বারে আমার সিরিয়াল আসবে, 3টা নাচ শেষ। শাড়িটা কেমন যেন লাগছে। নাচের আগে একবার ঠিক করে নিলেই ভালো হবে। প্রিয়কে জানিয়ে পা বাড়ালাম ক্লাসরুমের দিকে। আসমকা আমার হাত ধরে খুব শক্ত করে টান দিল কেউ। আমি হুমড়ি খেয়ে পড়তে গিয়েও বেঁচে গেলাম। রুমটা পুরো অন্ধকার। মনে হচ্ছে বহুদিন দরজা জানালা কিছু খোলা হয়নি। বাহিরের ঝাপসা আলো। পিছন ফিরে দেখতে যাব তার আগে পিছন থেকে আমার চোখ দুটো বেঁধে দিল কেউ। হাত দিয়ে সরাতে যাব, পিছন থেকে হাত দুটো মুচড়ে ধরে দেওয়ালে ঠেস করে দাঁড়ালো আমায়। হাতের ব্যথায় মৃদু আওয়াজ করে উঠলাম আমি। ভয় হচ্ছে খুব বেশি। কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করলাম, কে আপনি? তখনই আমার কানের কাছে লো ভয়েসে কেউ বলে উঠল, একদম চুপ। হৃৎপিণ্ড প্রচণ্ড বেগে স্পন্দিত হতে লাগলো। মানুষটা আমার একদম কাছে উপলব্ধি করতে পারছি আমি। তার স্লো বয়সে সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। আবারও কানের কাছে মুখ নিয়ে বললেন, শাড়ি ঠিক করে পরতে পারো না শুভ্রপরি? পরতে যখন পারো না তাহলে শরীরে শাড়ি রাখার কি দরকার? খুলেই ফেলি। আমি আটকে উঠলাম। সত্যি আবার খুলে ফেলবে না তো? অনেক কষ্টে বললাম, প্লিজ। শাড়ি। ঠোঁট দুটোতে কারো স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠলাম। অসমাপ্ত রয়ে গেল মুখের কথা। স্পর্শ আস্তে আস্তে গভীর হতে লাগলো। ঠোঁট দুটো সামনে উপস্থিত থাকা মানুষটা দখল করে নিল। হাত ছাড়ানোর চেষ্টা করছি বারবার, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছি। ঠোঁটে ওনার ছোঁয়া বেড়েই চলছে। আমার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। কে এমন করছে আমার সাথে? সাথে সাথে কোমরে স্পর্শ পেলাম এই মানুষটার। এত জোরে খামচে ধরেছে মনে হয় নৌকে বিঁধে যাচ্ছে। চোখ সরিয়ে গলায় মুখ ডুবালো লোকটা। ঘন ঘন নিঃশ্বাস ফেলছি আমি। সেই মানুষটার গরম নিঃশ্বাসও গলায় পড়ছে। কোমরের অসহ্য যন্ত্রণায় চোখের জল ক্রমশই বেড়ে যাচ্ছে। বাহির থেকে বেশি আসছে আমার নাম নাচের জন্য। তুমি নাচবে না শুভ্রপরি, কারণ নজরই তোমার উপর পড়তে দিব না আমি। কত বড় সাহস তোমার কোমর দেখিয়ে শাড়ি পরেছিলে। একদম মেরে ফেলবো তোমায়। কোমরের এই অসহ্য যন্ত্রণাটা তোমার শাস্তি। পরের বার শাস্তিটা হয়তো আরও কঠোর হবে। কানের কাছে স্লো ভয়েসে কথাগুলো বললেন অচেনা মানুষটা। মুখের কাছে আর কারো গরম নিঃশ্বাস এসে পড়ছে না। হঠাৎই অনুভব করলাম আর কারো অস্তিত্ব টের পাচ্ছি না। বাদন খুলে চোখ মেলে সামনে তাকিয়ে দেখলাম কেউ নেই। হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়লাম আমি। হৃৎপিণ্ডে ঝড় এখনও বয়ে যেতে লাগলো। অসহায় লাগছে নিজেকে অনেক। চোখের সামনে বেশি উঠল পুরনো সেই স্মৃতি। তুর্যবাইয়ের সামনে দাঁড়িয়ে আছি আমি। হৃদয় কম্পিত হচ্ছে প্রচণ্ড বেগে। যতই বলি না কেন ভয় পাই না, কিন্তু ওনাকে দেখলে অন্যরকম ভয় করে আমার। হৃদয়ের কম্পন বেড়ে যায় দ্বিগুণ। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আশ্চর্য তো, প্রথম যেদিন ওনার সাথে দেখা হয়েছে তখন তো এত বেশি ভয় হয়নি। সময়ের সাথে সাথে এমন কেন হচ্ছে? কেন না চাইতে জমে বরফ হয়ে যায় ওনার সামনে? কই অন্য কারো ক্ষেত্রে তো এত ভয় লাগে না, বরং সাহস বেড়ে যায়। কেমন যেন রাগী চোখে তুর্যবাইয়া আমার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে নেই বুঝি এক্ষুনি খুন করে গুম করে ফেলবেন আমাকে। ভয়ে আমি ডোক গেলাম। একে একে নিজেকে যুদ্ধে পরাজিত সৈনিক মনে হচ্ছে, যার গর্দান নিবে শত্রুপক্ষ। ওনার সব ফ্রেন্ডরাও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে কি সার্কাসে জোকার মনে হচ্ছে? সবাই ভেবে কেন তাকিয়ে আছে? তুর্যবাইয়ার রাগী লুক এবং বাকি সবার এক দৃষ্টিতে তাকিয়ে থাকার ভয় ও অস্বস্তি দুটোই চেপে ধরলো আমাকে। প্রিয় থাকলে আজ নিজেকে কিছুটা হলেও সাহসী মনে হতো। দূর, কি বলছি, ওই মেয়ে তো আরও ভিতর ডিপ। চারদিকে একবার চোখ ঘুরিয়ে দেখলাম আয়ুষ ভাইয়া নেই। হয়তো উনি এখনও আসেননি। উনি থাকলে হয়তো কিছুটা সাপোর্ট করতো আমাকে এই বেয়াদব তুর্য ভাইয়ার হাত থেকে বাঁচাতে। প্রিয় নুসাইবা আপুর বাসায় গেছে, তাই আজ আমি একাই এলাম ভার্সিটিতে। নীল জর্জেটের ওড়নাটা ভালো করে জড়িয়ে নিলাম মাথায়। ক্যাম্পাসের চারপাশে তাকালাম না, কোথাও দেখা যাচ্ছে না তুর্য ভাইয়া এবং ওনার গ্যাং পার্টিকে। মনে হলো অনেক বড় ঝামেলা থেকে যাক বেঁচে গেলাম। কারণ কালকে অনুষ্ঠানে বন্ধ রুমে ওই ঘটনা ঘটার পর আমি আর কারোর সামনে যাইনি। সোজা বেরিয়ে গিয়েছিলাম ভার্সিটি থেকে। রাতে প্রিয় অনেকবার জানতে চাইলেও বলতে পারিনি আমি যে কেন নাচিনি আর কেনই বা ওকে না বলে বাসে চলে গেলাম।
কিন্তু প্রিয় শেষ কথায় আতঙ্কে ছড়িয়ে গেল আমার মাঝে। সারা রাত ঘুমাতে পারিনি চিন্তায়। নাসে অংশগ্রহণ করিনি, বেয়াদব তুর্য তো আমার ক্ষমা অ্যাকসেপ্ট করবে না। ক্ষমা অ্যাকসেপ্ট না হলে ভার্সিটিতে থাকা আমার জন্য দুষ্কর হয়ে যাবে। কারণ এই এক সপ্তাহে বেশ বুঝতে পেরেছি, বড়লোকের বিজ্ঞান ছেলে বেয়াদব তুর্য সাহেব এই ইউনিভার্সিটির টিচার, সিনিয়র জুনিয়র সবার চোখের মণি, খচ্ছ সব মেয়েদের ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ। ওনাকে যত এড়িয়ে চলবো এতে আমার মঙ্গল হবে। তাই চারদিকে তাকিয়ে ওনাদের দেখতে না পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্লাসে ঢুকলাম। কিন্তু শেষ রক্ষা আর হলো কই। ঢুকতে না ঢুকতেই মিহি বলে উঠল, শ্রেয়া, ফুয়াদ ভাইয়া এসেছিল একটু আগে। তুর্য ভাইয়া তোমায় ডেকে পাঠিয়েছিলেন পার্কিং এরিয়ায়। মিহির কথা শুনে আমি প্রায় বেহুঁশ হওয়ার উপক্রম। এ লোক কি আমায় ছাড়বে না? শেষ পর্যন্ত কিনা ভার্সিটি থেকে বের করেই ছাড়বে। থম মেরে আমি বসে রইলাম। যাব না কিছুতেই, যাবই না। কিন্তু এতেও রক্ষা হলো না। তুর্য ভাইয়ার ফ্রেন্ড নিশি আপু এসে দাঁড়ালেন আমার সামনে। আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কি মিস শ্রেয়সী, আপনি কি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যে বারবার আপনাকে ডাকা হচ্ছে কিন্তু আপনি যাচ্ছেন না? সমস্যা নেই, আসুন প্রেসিডেন্ট সাহেবা, তুর্য বলেছে আপনাকে সাদরে আমন্ত্রণ করে নিয়ে যেতে। নিশিয়াপুর কথায় বুকটা ধোক করে উঠল আমার। সত্যি ভাগ্য খুব খারাপ আমার। পড়ালেখাটাও আর করা হবে না, সব হারিয়েছি। এখন শুধু মৃত্যুটাই বাকি। আমি উঠে দাঁড়ালাম, আপুর পিছু পিছু আসলাম পার্কিং এরিয়ায়। গ্রেট তুর্য ভাইয়া বাইকের উপর বসে এদিকেই তাকিয়ে আছেন। চোখে মুখে তার মুগ্ধতা, হাসি বড় করে রেখেছে। আমাকে দেখতে পেয়ে ওনার মুখের হাসিটা বিলীন হয়ে গেল। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল। মিনিট 10 হবে দাঁড়িয়েই আসি, কিন্তু কিছু বলছে না তুর্য ভাইয়া। শুরু থেকে রাগী লোক নিয়ে চেয়ে আছেন আমার দিকে। চোখ ফিরিয়ে নিশি আপুর দিকে তাকালেন উনি। মুচকি হাসি বললেন, নিশি, ফুহাদ, মিথি, তিহান, তোদের প্র্যাকটিক্যাল খাতা তো কমপ্লিট করিসনি তাই না? কষ্ট করে আর তোদের করতেও হবে না। খাতাগুলো সব কী যেন নাম? ও হ্যাঁ, শ্রেয়সীর কাছে দিয়ে দে, মিস শ্রেয়সী কমপ্লিট করে দিবে। তুর্য ভাইয়ের কথায় মনে হলো আমার মাথায় বাঁশ পড়ল। এতগুলো প্র্যাকটিক্যাল খাতা আমি কিভাবে কি করব? ফিজিক্সের স্টুডেন্ট ওনারা, এত চিত্রগ্রাফ কিভাবে আঁকবো? সকাল বিকাল টিউশন করে নিজের পড়া কমপ্লিট করাই তো কঠিন হয়ে পড়ে। উনি বাঁকা হেসে তাকালেন আমার দিকে। কি পারবেন তো মিস শ্রেয়সী? আশা করি সায়েন্সের স্টুডেন্ট হয়ে প্র্যাকটিক্যাল করতে তেমন কষ্ট হবে না আপনার। ওনার বাঁকা হাসি দেখে গলাটা একদম জমে গেল আমার। তবুও অনেক কষ্টে মুখ খোলাম আমি। ভাইয়া, তোমাকে কিছু বলার জন্য কি বলেছি? কাল নাচনি, সো তোমার সরি অ্যাকসেপ্ট করা হয়নি। তোমার সরি যেহেতু অ্যাকসেপ্ট করার সুযোগ তুমি হারিয়েছ, তাই আমি যা বলবো তাই করতে হবে তোমার। নয়তো চোখের জল ফেলতে ফেলতে ভার্সিটি থেকে বের হওয়ার প্রিপারেশন নাও। সেদিনের কথা আমি আজও বলিনি। মুখের কথাটা বলার সুযোগ পর্যন্ত দিলেন না, অযথাই রাগ দেখালেন। এত কঠোর মানুষ আমি জীবনেও দেখিনি। আমি তো জাস্ট জিজ্ঞেস করতাম যে কবে দিতে হবে, আর একটু সময় চেয়ে নিতাম। ক্লাসে ক্যাম্পাসে সবার মুখে তো শোনা যায় উনি অনেক ভালো। উনি ক্যাম্পাসে আসার পর কেউ নাকি আর এই ক্যাম্পাসে র্যাগিং করার সুযোগ পায় না। উনি নাকি কখনো মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে না। তাহলে আমার সাথে এসব কি করছেন উনি? সবার সামনে ভালো সাজার নাটক। কেউ যদি ওনার আসল চেহারাটা দেখতো তাহলে বুঝতো কতটা খারাপ ও বেয়াদব এই তুর্য ভাইয়া। প্র্যাকটিক্যাল খাতাগুলো নিয়ে চলে আসবে এমন সময় তুর্য বলে উঠলেন, দুদিনে যেন খাতাগুলো কমপ্লিট পাই, নয়তো জানো তো কী হবে। জি ভাইয়া। হাসলেন উনি, ঠোঁট দুটো প্রসারিত করে বললেন, ভেরি গুড, ইউ ক্যান গো নাও। চেহারা এত সুন্দর, হাসি তার চেয়েও বেশি সুন্দর। তাহলে আপনার আচরণ এত খারাপ কেন তুর্য ভাই? হাঁটতে হাঁটতে আমি বিড়বিড় করলাম। ক্লাস শেষে লাইব্রেরির দিকে পা বাড়ালাম আমি। বই নেই, তাই লাইব্রেরিতে বসে বসে কিছু নোটস করে নিব। লাইব্রেরিতে এসে দেখলাম তেমন মানুষ নেই, হাতে গোনা 2-3 জন। ব্যাগটা টেবিলে রেখে বই আনতে গেলাম আমি। লাইব্রেরিটা বেশ বড়, সারি সারি করে বুক সেলফে বই রাখা। বুক সেলফ থেকে বই নিচ্ছি, হঠাৎই অনুভব করলাম গাড়ে কারো গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে। তার মানে আমার পিছনে কেউ, একদম কাছে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে পিছনে ঘুরলাম আমি। এ কী করে সম্ভব? কেউ নেই। তাহলে এটা কি আমার বুঝার ভুল ছিল? ভুল কি করে হতে পারে? গাড়ে তো গরম নিঃশ্বাস অনুভব করা কোনোভাবেই ভুল হতে পারে না। চারদিকে তাকিয়ে কাউকে দেখলাম না। ফ্লোরে তাকাতেই নজর বেশি উঠল একটা সাদা কাগজে। এটা তো আগে ছিল না। তার মানে আমার পিছনে সত্যি কেউ ছিল। কাগজটা নিলাম আমি হাতে। আমার শুভ্রপরী। কী নামে ডাকবো তোমায় একদম ভেবে পাই না। সাদাতে তোমায় শুভ্রপরী, নীলে তোমায় নীলপরী মনে হয় আমার কাছে। আমার এই স্নিগ্ধ মনে তুমি মুগ্ধতার চেয়ে যাচ্ছ বারবার। তুমি কি মুগ্ধরানী নাকি আমার শুভ্রপরী? কি তুমি? তুমি কি বুঝতে পারছো? তোমার অমায়িক হাসি আমার হৃৎপিণ্ডে ঘায়েল করছে প্রতি রাতে। তুমি আজ নীল পড়লে কেন?
তোমার অবুঝ মনটা কি জানে, যখন তুমি আজ নীল ওড়না মাথায় দিয়ে মাঠের মাঝে হেঁটে বেড়াচ্ছিলে, কতজন মুগ্ধ চোখে দেখেছিল তোমার দিকে। একদম সহ্য করতে পারিনি আমি সে দৃশ্য। মন চেয়েছে তোমায় খুন করে ফেলি, নয়তো নিজের বুকে লুকিয়ে রাখি। আমার শুভ্র পরি। শব্দটা পড়ে স্তব্ধ হয়ে গেলাম আমি। কতটা আবেগ ভালোবাসার জড়ানো শব্দটাতে। এই ডাকটা সেদিন বদ্ধরুমে শুনেছি আমি। তার মানে ওই লোকটাই এসেছিল। সিরকুটের মালিক কি তবে আমায় ভালোবাসে? ভালোবাসার শব্দটা আমার মুখে মানায় না, কারণ জীবনে কখনো ভালোবাসা পাইনি আমি। আর সবার দৃষ্টিতে আমার এই অপয়া জীবনে যে জড়াবে, সে মানুষটাই তো ধ্বংস হয়ে যাবে। বিধবাদের করুণা করা যায়, ভালোবাসা যায় না। চিরকুটটা হাতের মুঠোয় নিয়ে টেবিলের কাছে এসে দেখলাম আয়ুষ ভাইয়া দাঁড়িয়ে। চমকে গেলাম আমি। আয়ুষ ভাইয়া লাইব্রেরিতে? তার মানে কি আয়ুষ ভাইয়া সে ব্যক্তি? ভুল ভাবছি না তো? কিছুই বুঝতে পারছি না আমি। সব কিছু কেমন এলোমেলো লাগছে। আমাকে দেখতে কাছে এসে দাঁড়ালেন আয়ুষ ভাইয়া। মুচকি হেসে ডাকলেন আমাকে। জেরি? জি ভাইয়া। পড়ছিলে? জি। তা কি পড়ছিলে? কিছু না। আমার অদ্ভুত জবাবে হাসলেন আয়ুষ ভাইয়া। আর ইউ ওকে জেরি? জি ভাইয়া। ওকে পড়ো তাহলে। চলে যেতে নিয়েও আবার আমার দিকে ঘুরে দাঁড়ালেন তিনি। ঠোঁট দুটো প্রসারিত করে বললেন, নীলে তোমাকে একদম নীলপরি লাগছে জেরি। কথাটা বলেই চলে গেলেন তিনি। ধূপ করে উঠল আমার বুকটা। চিরকুটের লেখাগুলো মনে পড়তে চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার। আয়ুষ ভাইয়া আমাকে নীলপরি বলল। না না, এভাবে কাউকে সন্দেহ করতে পারি না আমি। টেবিলের উপর নজর পড়তে দেখলাম প্র্যাকটিক্যাল খাতাগুলো নেই, ব্যাগেও নেই। কোথায় গেল খাতাগুলো? এখন ওনাদের খাতা আমি কিভাবে দিব? কেনার টাকাও নেই আমার কাছে, 1 টাকাও হাতে নেই। ভার্সিটিতে প্রতিদিন হেঁটে আসছি, দুচোখ জ্বরে বলে আসলো। ব্যাগ নিয়ে বের হয়ে সিঁড়ির কাছে আসতে বেসামালভাবে কারোর সাথে খুব জোরে ধাক্কা খেলাম। পড়ে যেতে নিলে সামনের মানুষটা দুহাতে আঁকড়ে ধরল আমার কোমর। হাতে ছোঁয়া পেতে জ্বলে উঠল আমার কোমরের কাটা জায়গাটা। চোখ মেলে সামনে তাকিয়ে দেখলাম আয়ুষ ভাইয়া। এক নজরে উনি তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখের চাহনিতে কেমন যেন মুগ্ধতা। কিছুটা নড়তে কোমর ছেড়ে সোজা করে দাঁড় করালেন আমাকে। ফ্রিতে সিনেমা দেখা হয়ে গেল। আয়ুষ, তুই তো নায়ক হয়ে গেলি, কিন্তু তোর নায়িকা একদম পারফেক্ট না। ফানে ভর্তি টলমল চোখে পিছনের দিকে তাকালাম আমি। তুর্য ভাইয়ের এমন কথা কানে আসতেই 1 মিনিটও দাঁড়ালাম না সেখানে। বেরিয়ে এলাম ভার্সিটি থেকে। তুর্য ভাইয়ের অপমানজনক কথাগুলো আর নিতে পারছি না আমি। মনে বারবার প্রশ্ন জাগছে, আয়ুষ ভাইয়াই কি তবে সেই মানুষটা? প্লিজ আমায় একটু সময় দেন আবাস। বিয়েটা এত তাড়াহুড়োই হয়েছে, আমার একটু সময় প্রয়োজন প্লিজ। একটু সময় দেন। শয়তানি হাসি হাসলো আবাস। চোখের পলকেই আমায় চেপে ধরল দেওয়ালের সাথে। নিজের শক্ত দুহাত চেপে ধরল আমার বাহুতে। ব্যথায় আমি কুঁকড়ে উঠলাম। বাহু দুটো আরও জোরে শক্ত করে ধরে মুখে কঠিন ভাব এনে বলল, কেন? বিয়ে তো বসছিস টাকা দেহের চাহিদা মেটানোর জন্য। তোর সময় কেন প্রয়োজন তোর? আমার সহজ সরল মাকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, আর এখন নিজেকে সতী নারী প্রমাণ করতে চাইছিস? তোর সতীত্ব এখন ধুলোয় মিশিয়ে দেব আমি। কথাটা বলে আবার ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আমাকে। আমি ভয়ে আটকে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ আবাস, আমায় সময় দেন। জোর করে কিছু হয় না। জোর করবেন না প্লিজ। আপনি মাতাল, আমায় ছেড়ে দেন দয়া করে। আমি তো আপনার বউ, এমন করবেন না দয়া করে। কোনো আপত্তি মিনতি শুনল না আবাস। আমার উপর ঝাঁপিয়ে পড়তে চিৎকার দিয়ে উঠলাম আমি। আমার চিৎকারে রীতি আপু দৌড়ে আসলো। রীতি আপুকে দেখে বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছিলাম। সারা শরীর ঘেমে একাকার। রীতি আপু পানি এগিয়ে দিতেই খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। আবার সেই স্বপ্ন। কেন অতীত আমার পিছু ছাড়ে না? আমার মাথায় হাত বুলালেন রীতি আপু। কী হয়েছে শ্রেয়া, খারাপ স্বপ্ন দেখছিলে? আবাস, কথাটা বলে ঝাঁপিয়ে পড়লাম রীতি আপুর বুকে। রিল্যাক্স শ্রেয়া, আবাস তো বেঁচে নেই। এত মাস যা সহ্য করেছে তা তো শেষ। এখন আর আবাস পৃথিবীতে নেই। পৃথিবীতে বাঁচতে নিজেকে আরও স্ট্রং করতে হবে। ঘুমিয়ে পড়ো। রীতি আপু যেতেই শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর চোখে ধরা দিচ্ছে না। হঠাৎ সিরকুটের কথাটা মনে পড়ল। লেখাগুলো আমার অতি পরিচিত, আমার সেই অসমাপ্ত স্মৃতির অংশ। উঠে দাঁড়ালাম আমি। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের বড় ব্যাগটা থেকে বক্সটা বের করে নিলাম। এই বক্সে বন্দি হয়ে আছে আমার জীবনের প্রথম ভালোবাসার স্মৃতি। আজকের সেই সিরকুটটা মিলে ধরলাম পুরনো সিরকুটগুলোর সাথে। স্তব্ধ হয়ে গেলাম আমি। সারা হৃদয়ে বয়ে গেল শীতল স্রোত। মনের মধ্যে অজানা ঝড় এসে হানা দিচ্ছে বারবার। একই লেখা, তার মানে অতীতের মানুষটাও ক্যাম্পাসের মানুষটা একই ব্যক্তি। আয়ুষ ভাইয়াই কি আমার স্মৃতিতে জড়ানো মানুষটা? না, এটা অসম্ভব।
যদি আয়ুষ ভাইয়া হতো তবে আমার মন কেন মানতে চাইছে না? কে আপনি? কেন এসেছেন আমার জীবনে আবারও ফিরে? আমি জানি আপনি কখনো আয়ুষ ভাইয়া হতে পারেন না, আপনি অন্য কেউ। তবে আমার খুব কাছাকাছি থাকেন, যাকে স্মৃতির পাতায় বন্দি করে রাখলাম। সে কেন আবারও ফিরে এলো? আমি চাই না তো তাকে, চাই না আমি এই বিধবা জীবনে কাউকে, চাই না আপনার জীবনটা নষ্ট হোক। প্লিজ আপনি ফিরে যান, একা বাঁচতে দিন আমাকে। সিরকুটগুলো হাতে নিয়ে আমি ডুকরে কেঁদে উঠলাম। সারা রাত আর আমার ঘুম আসেনি চোখে। যাকে কখনো দেখিনি, কণ্ঠ শুনিনি, তার লেখা চিরকুটে প্রেমে পড়ে গেছিলাম। সে মানুষটা বাস্তবে এত ভয়ঙ্কর হবে আমি ভাবিনি। এসব ভাবতে ভাবতে হেঁটে যাচ্ছি টিউশনিতে। সকালের হিমশীতল বাতাসটা ছুঁয়ে যাচ্ছে সারা শরীরে, কিন্তু মনে যে প্রচণ্ড বেগে বাতাস বইছে তা ঝড় আকারে রূপ ধারণ করছে। হাঁটার তালে তালে পায়েলটা ঝিমঝিম শব্দ সৃষ্টি করছে। পায়েলটা আমি কখনো খুলতে পারিনি, বিয়ের পরেও না। মানুষ বলে বিয়ের পর অন্যকে ভালোবাসা হারাম, কিন্তু আমি পারিনি তাকে বলতে। ওই মানুষটা গেঁথেছিল আমার মনে। যখন স্বামী নামক মানুষটা অত্যাচার করত, তখন আরও বেশি মনে পড়তো তার কথা। স্বামীর ভালোবাসা কখনো আমার নসিবে জোটেনি। অন্ধকার রুমে যখন চোখের পানি জড়াতাম, তখন মনে হতো আপনি থাকলে চোখের পানিও আমার সঙ্গী হতো না। 10 মাস আগে যখন একটা ছেলে কলেজ গেটে আমার হাত ধরেছিল, পরদিন জানতে পারি সেই ছেলেটা আইসিইউতে। আপনার জন্য কোনো ছেলে আমার সাথে কথা পর্যন্ত বলতে ভয় পেত। আড়ালে আমায় প্রটেক্ট করতেন, কলেজ গেটে দারোয়ানের কাছে চিরকুট গিফট দিয়ে যেতেন। তবে আমার বিয়েটা কেন আটকাতে পারেননি? কেন অন্য কারো হতে দিলেন আমাকে? কেন কেন বিয়ে হওয়ার পরও একবারও আমার খোঁজ পর্যন্ত নিলেন না? তবে কি ধরে নিব আপনার ওইসব মোহ ছিল? কখনো কি ভালোবাসেননি আমায়? তাহলে আবারও কেন ফিরে এসেছেন? কেন আবারও সেই পুরনো ডাক? স্টুডেন্টকে পড়াচ্ছি, তখনই আন্টি এসে দাঁড়ালেন। আন্টি ভীষণ ভালো। পৃথিবীর সব মানুষ তো আর খারাপ হয় না। উনি সবসময় বলেন যদি ওনার কোনো ছেলে থাকতো তবে অবশ্যই আমায় ছেলের বউ বানাতেন। ছোট ছোট হলেও প্রবলেম ছিল না। আন্টির এই কথা শুনলে অনেক হাসি পায়। বিধবাদের সবাই খারাপ চোখে দেখে না, কিছু মানুষের দৃষ্টিভঙ্গি অন্যরকমও হয়। চেয়ার টেনে আমার পাশে বসলেন আন্টি। শ্রেয়া, তোমার জন্য একটা খুশির খবর আছে। আন্টির কথায় অবাক না হয়ে পারলাম না। আমার জন্য খুশির খবর? এটা অবাক হওয়ারই কথা। আম্মু মারা যাওয়ার পর জীবনে ওই মানুষটাই খুশি নিয়ে এসেছিল, আবার উনিই কেড়ে নিয়েছেন। মুখে হাসি টেনে জবাব দিলাম, কেমন খুশির খবর আন্টি? তোমার জন্য নতুন একটা টিউশনি খুঁজে পেয়েছি। আন্টির কথায় চোখ দুটো খুশিতে চলছল করে উঠল। দুটো টিউশনি দিয়ে ঢাকা শহরে থাকা আমার জন্য পসিবল ছিল না। পড়ালেখাও চালিয়ে যাওয়া সম্ভব হতো না। আরেকটা টিউশনির খুব প্রয়োজন ছিল। খুশিতে গদগদ করে প্রশ্ন করলাম, কোথায় আন্টি? আর এই মাস থেকে পড়াতে পারবো? হ্যাঁ, কাল থেকেই পড়াতে পারবে। তিহুর স্কুল ম্যামের মেয়েকে। মা টিচার হলে কি হবে? মেয়ে তার কাছে একদম পড়তে চায় না, একটু দুষ্টুমি করে, কিন্তু অনেক কিউট একটা মেয়ে, ক্লাস 1-এ পড়ে। উনি টিচার হয়েছেন শখের বসে। মাশাল্লাহ, ওনাদের কোনো কিছুর অভাব নেই, অনেক বড় লোক ওনারা। তোমাকে বেতনও খুব ভালো দিবে, তবে একটা প্রবলেম আছে। আন্টির কথায় আমি ভয় পেয়ে গেলাম। কি প্রবলেম আন্টি? ওনার মেয়েকে সন্ধ্যার দিকে পড়াতে হবে শ্রেয়া, কিন্তু তুমি তো এই সময় আরেকটা টিউশনিতে থাকো। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। আল্লাহর কাছে মনে মনে লাখ লাখ শুক্রিয়া জানালাম, কারণ আল্লাহ একমাত্র জানে একটা টিউশনির জন্য ওনার দরবারে কত প্রার্থনা আমি করেছি। সমস্যা নেই আন্টি, ওই টিউশনিটা আমি এখন বিকেলে করাই। শুধু রাতের বেলা আসা যাওয়াটা প্রবলেম হবে, এটুকুই। পড়ানো শেষে ওনারা নিজেদের গাড়ি করে তোমায় বাসায় দিয়ে আসবে। সব তো সলভ হয়ে গেল। এ নাও ওনাদের বাড়ির অ্যাড্রেস, কাল থেকে চলে যাবে। ওনাকে ফোন করে আমি জানিয়ে দিব। ঠিক আছে। বাসা থেকে বেরিয়ে শান্তিতে একটা নিঃশ্বাস নিলাম আমি। নিজেকে অনেক রিল্যাক্স লাগছে। আর একটা ভেজাল থেকে মুক্ত হতে পারলেই হলো। তাহলে তুর্য নামক চৌধুরী ভেজাল। রীতিয়াপুর থেকে 500 টাকা ধার নিয়েছি আজ। প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে, কিছু করার নেই। ভাগ্যটাই খারাপ। সকাল 8টা বাজে। এত সকালে তো কোনো দোকানই খুলিনি। মাকে দেখে এসে না হয় ভার্সিটিতে যাওয়ার সময় কিনে নিব। গত 2 মাসে মাকে 3 বার দেখতে যাওয়া হয়েছে, কিন্তু এই মাসে একবারও যাওয়া হয়নি। মা হয়তো ভীষণ রাগ করে আছেন আমার সাথে। বিয়ের পর এই একটা মানুষ আমায় আগলে রেখেছে, নিজের মায়ের মতো আদর দিয়েছে, যে আদর থেকে বঞ্চিত হয়েছিলাম আমি ছোটবেলায়। আমার জন্য নিজের ছেলের বিরুদ্ধে গিয়েছে, কিন্তু ছেলে আর স্বামী মারা যাওয়ার পর অন্য ছেলেরা ছুঁড়ে ফেলে দিয়েছেন তাকে। আমায় বের করে দিয়েছেন বাড়ি থেকে। এতে মায়ের কোনো দোষ নেই, তিনি তো নিজেই অসল। একটা দীর্ঘশ্বাস ফেলে সিএনজি ডেকে উঠে পড়লাম। এত দূর হেঁটে যাওয়া সম্ভব না। একটা দোতলা বাড়ির সামনে থেকে এসে সিএনজি থেকে নামলাম আমি। এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বললে ভুল হবে, শ্বশুর বাড়ি ছিল।
এখন শুধু বরের ভাইদের বাড়ি, যেখানে অনেক কষ্টে অনুমতি পেয়েছে মাঝে মাঝে শাশুড়ির সাথে দেখা করার। নয়তো কেউই এ বাড়িতে সহ্য করতে পারে না আমায়। যেখানে বড়ই কখনো সহ্য করতে পারতো না, সেখানে বাড়ির অন্য সদস্যরা আমায় পছন্দ না করাটাই স্বাভাবিক। ভেতরে ঢুকে দেখলাম মায়ের কোলে একটা ছেলে মাথা রেখে হাঁটু গেড়ে বসে আছে। আমি অবাক হয়ে গেলাম, কে এই ছেলেটা? ভালো করে খেয়াল করার পর আমি যা দেখলাম তাতে আমার চোখ দুটো বের হয়ে আসার উপক্রম। বিস্ময়ে থ মেরে রইলাম আমি। কী রে শ্রেয়া, কখন আসলি? মায়ের কথায় ছেলেটা আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। মায়ের দিকে তাকিয়ে বলল, এ মেয়ে এখানে কেন খালামণি? এ মেয়ে এখানে কেন মানে? তুই কি শ্রেয়াকে চিনিস তুর্য? চিনি তো, খুব ভালো করেই চিনি। কিভাবে চিনিস? মায়ের প্রশ্নে থতমত খেয়ে গেলাম আমি। এ লোক যা খারাপ, আবার ভার্সিটিতে সব কাণ্ড বলে দিবে না তো? এখন তো ওনার প্রতিশোধ নেওয়ার ভালোই সুযোগ পেয়েছেন। আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো তিনি। ওই তো খালামণি, ভার্সিটিতে। ওনাকে বলার সুযোগ না দিয়ে দৌড়ে মায়ের পাশে গিয়ে বসলাম। তাড়াহুড়োই বলে উঠলাম, মা, আপনার শরীর ঠিক আছে? ওষুধ খেয়েছেন আপনি? হ্যাঁ খেয়েছি রে মা। আচ্ছা তুর্য, তুই বল, তুই শ্রেয়াকে কীভাবে চিনিস? আমাদের ভার্সিটিতে পড়ে, সেখান থেকেই চিনি। খুব ভালো মেয়ে খালামণি। তা ও এখানে কেন? আর তোমাকে মা ডাকছে কেন? উনি সত্যিটা বলেনি। বাহ, এত ভালো কবে থেকে হলেন উনি? মা আবার আমার ব্যাপারে বলে দিবে না তো? যা সত্য তাই তো বলবেন। কিন্তু এসব সহ্য করতে পারবো না আমি। কথাগুলো কেমন যেন হৃদয়ে আঘাত করে। তাই মাকে বলে পানি খাওয়ার বাহানা করে ড্রয়িং রুম থেকে চলে আসলাম আমি। শ্রেয়া আবাসের বউ তুর্য। তুই তো ওই ঘটনার জন্য আবাসের বিয়েতেই আসিসনি। আবার ও যখন মারা যায় তখনও আসতে পারিসনি। পরে তো বিয়ের কথা শুনেছিস। তুই তো জানিস আবাস কেমন ছিল। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আবাস আমার ছেলে হলে কি হবে? নির্দ্বিধায় আমি বলবো মেয়েটাকে সে একটুও সুখ দেয়নি। আর শ্রেয়া আমার জন্য দিন রাত ওইসব অত্যাচার সহ্য করে গেছে। এই ভেবে হয়তো আবাস ভালো হবে, বেরিয়ে আসবে অন্য মোহ থেকে। কিন্তু হিতে বিপরীত হলো। মেয়েটার জীবন আমি নিজের হাতে নষ্ট করে দিয়েছি। আবাস মারা যাওয়ার পর তোর খালু চেষ্টা করেছে মেয়েটাকে বিয়ে দেওয়ার, কিন্তু ও নারাজ ছিল। তাই আমরাও আর জোর করিনি। আবাস মারা যাওয়ার 1 মাস পরে তোর খালু অনেক অসুস্থ হয়ে পড়ে। আর চলে বলে আমার বড় 2 ছেলে সব সম্পত্তি নিজেদের নামে করে নেয়। তুই তো সব জানিস। আবাসের বাবা মারা যাওয়ার পর ওরা শ্রেয়াকে বিধবা অপয়া বলে বের করে দেয় বাড়ি থেকে। আমার কোনো কথাই শোনেনি। আমার কোনো মতে ফেলে রেখেছে হয়তো আমি ওদের মা বিদায়, নয়তো কবেই তো। কথাটা বলেই কেঁদে দিলেন শাহরিন বেগম। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারিনি তুর্য। মেয়েটার জীবন আমি শেষ করে দিয়েছি। কাঁদতে কাঁদতে কথাগুলো তিনি বললেন। তুর্য কিছুই বলল না, শুধু চুপ করে শুনে গেল। আবাসের বড় বাবির ডাকে খালাকে নিয়ে এগিয়ে গেলেন ডাইনিং রুমে। উনি আবাসের খালাতো ভাই, অথচ একদম ভিন্ন আবাস থেকে। আর ওনাকে আমাদের বিয়েতে এবং আবাসের মৃত্যুর দিনও কেন দেখিনি। বড় ভাইয়ের বউ রুম্পা ভাবি ওনাকে ডেকে ডাইনিং টেবিলে নিয়ে গেলেন। তুর্য চেয়ার টেনে খালাকে বসালেন। আর একটা চেয়ার টেনে আমার দিকে ফিরে তাকালেন তুর্য ভাইয়া। ইশারা করে বললেন চেয়ারটাতে বসতে। থম মেরে গেলাম আমি। উনি আমাকে কেন ডাকছেন? উনি তো জানেন না ভাবিরা আমায় একদম সহ্য করতে পারেন না। তাদের সাথে ডাইনিংয়ে বসলে হয়তো আগুন লাগিয়ে দিতে পারেন। তাই তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে বললাম, মা আমি আসছি, ভালো থাকবেন। কথাটা বলে যেই না সামনের দিকে পা বাড়াবো তুর্য ভাইয়া গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে কি যেতে বলা হয়েছে? দেখছো খালা কেমন বেয়াদব মেয়ে? হ্যাঁ রে শ্রেয়া, নাস্তা করে যা, তারপর চলে যাস। তুর্য ভার্সিটিতে যাবে, ওর সাথে না হয় চলে যাবে। ওকে কেন ডাকছেন মা? সকালবেলা কি অপয়া মেয়েকে দেখে সারাটা দিন মাটি করতে হবে? পাশ থেকে বাবি বলে উঠলেন। বাবির কথায় চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে পড়ল। কেউ দেখার আগে শর্ট করে মুছে নিলাম। তুর্য ভাইয়া হাসলেন। বাবির দিকে তাকিয়ে বললেন, যদি অপয়া মেয়ের নজরে আপনার পেট খারাপ হয়ে যায় সেটা কি ভালো হবে বলেন ভাবি? তার চেয়ে বরং ও আমাদের সাথেই খেয়ে নিক। তুর্য ভাইয়ার এমন কথায় বুকটা হাহাকার করে উঠল আমার। বাবি হাসতে হাসতে বললেন, আয় খেয়ে যাই শ্রেয়া, পেট খারাপ হলে তো আমার সব প্রোগ্রাম আজ ক্যান্সেল হয়ে যাবে। তোমরা কি শুরু করছো? শ্রেয়া খেয়ে যা না হয়, মা খুব কষ্ট পাবে। মায়ের কথায় চেয়ারে গিয়ে বসে পড়লাম আমি। তুর্য ভাইও আমার পাশে চেয়ার টেনে বসে পড়লেন। সামনের দিকে তাকিয়ে দেখলাম ভাবি ও তার বোন সিমথি রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। এই 1 মেয়ের জন্য আবাস কখনো আমায় সহ্য করতে পারেনি। সিমথি তুর্য ভাইয়ের পাতে খাবার দিতে নিলেই বাধা দিলেন তিনি। গম্ভীর গলায় বললেন, আমি নিতে পারবো। তুর্য ভাইয়ের এমন কথায় সিমথি রাগে নিজের চেয়ারে গিয়ে বসে পড়লেন। তুর্য খাবারের বাটি হাতে নিয়ে প্রথমে খালার পাতে দিলেন, তারপর আমার পাতে দিতেই আমি সহ সবাই বিস্মিত হয়ে রইলাম।
কিন্তু ওনার কোনো ধ্যান নেই, নিজের প্লেটে খাবার নিয়ে দিব্যি খেয়ে যাচ্ছেন তিনি। এই কোন তুর্যকে দেখছি আমি? উনি কি সেই তুর্য যিনি আমায় দুচোখে দেখতে পারেন না ভার্সিটিতে অত্যাচার করেন? আর না ভেবে খাবারে মনোযোগ দিলাম আমি। খাবার শেষে ড্রয়িং রুমে বসলো সবাই। আমি নিজের ব্যাগ নিয়ে চলে যাব এমন সময় ভাবির কথায় থমকে দাঁড়ালাম। মোবাইলের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে মাথা তুলে তাকালে তুর্য ভাইয়া। তা তুর্য, এখন তো তুমি ওয়েল সেটেলড, মাশাল্লাহ, কোনো কিছুর অভাব নেই তোমাদের। কয়েক মাস পর মাস্টার্সও কমপ্লিট হয়ে যাবে। আই থিঙ্ক তোমার বিয়ে করে নেওয়া উচিত। তুর্য ভাইয়া হাসলো, সিমথির দিকে তাকিয়ে বলল, অবশ্যই করা উচিত, করো ফেলবো খুব তাড়াতাড়ি, তবে আপনার বোনকে নয়। তুর্য ভাইয়ের জবাবে হাসি মুখটা চুপসে গেল ভাবির। বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন তুর্য, যে মেয়ে পরপুরুষের উপর পরের স্বামীর উপর নজর থাকে তাকে অবশ্যই তুর্য চৌধুরী বিয়ে করবে না। এসব মেয়ে সংসার করার জন্য নয়, সংসার ভাঙার জন্যই পারফেক্ট। কথাটা বলে হনহনিয়ে বেরিয়ে গেলেন তিনি। ভাবি রক্তিম চোখে তাকালেন আমার দিকে। পাত্তা না দিয়ে মাকে বলে আমিও বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখলাম তুর্য ভাইয়া গাড়িতে হেলান দিয়ে মোবাইলে কথা বলছে। আমি পাশ কাটিয়ে চলে যেতে নিব। মিস শ্রেয়সী, গাড়িতে বসুন। পাশ কেটে যেতে নিলে তুর্য ভাইয়ার কথায় আমি থমকে গেলাম। মায়ের কথায় এই লোক সিরিয়াসলি নিয়ে নিল না তো? আমি যাব না এই লোকের সাথে। বেয়াদব লোক একটা। ভার্সিটিতে আমার স্বস্তিতে নিঃশ্বাস নেওয়া হারাম করে এখন দরদ দেখানো হচ্ছে। আমার তো মনে হচ্ছে প্রথম দিনের অপমানের শোধ নেওয়ার জন্য নতুন কোনো ফোন দিয়ে আসছে। বলেও ফোন দিতে পা দেওয়া যাবে না। এসব ভেবে ওনার কথাকে পাত্তা না দিয়ে চলে যেতে নিব, আবারও ডেকে উঠলেন উনি। কান থেকে ফোনটা সরিয়ে এগিয়ে এলেন আমার কাছে। ওনার কাছে আসাটা শিহরণ তুলছে মনের মাঝেই, তাই কিছুটা ফিসিয়ে গেলাম আমি। রাগান্বিত চোখ নিয়ে আমার চোখে চোখ রাখলেন তুর্য ভাইয়া। নিমিষে সরিয়ে নিলাম আমি নিজের চোখ দুটো ওনার চোখের দৃষ্টি থেকে। সাথে সাথে তুর্য ভাইয়া রাগী কণ্ঠে বললেন, ইডিয়েট গার্ল, কি বলছি শুনতে পাওনি? বয়রা নাকি তুমি? কানে শুনতে পাও না? নাকি শুনিও না শোনার মতো ভান করছ? রাগ উঠে গেল আমার। উনি কেন আমায় ধমকাবেন? কোনো অধিকার নেই ওনারা আমাকে ধমকানোর। তাই উচ্চস্বরে বললাম, যাব না আমি আপনার সাথে। আমার ইচ্ছে, আমার যেভাবে মন চায় আমি ওভাবেই যাব, তবে আপনার সাথে বলিও না। খালা আমাকে তোমাকে ভার্সিটিতে নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি দিয়েছে, সো এই মুহূর্তে তুমি আমার সাথেই যাবে। নো মোর ওয়ার্ডস। গাড়িতে গিয়ে বসো। আমি আপনার সাথে যাবই না। সামনের দিকে পা বাড়াতে হাতে কারো স্পর্শ পেয়ে আমি থমকে গেলাম। হৃৎপিণ্ডটা চলকে উঠল তড়িৎ গতিতে, কেঁপে উঠল সারা শরীর। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখলাম তুর্য আমার হাতটা টেনে ধরে রেখেছে। চোখ দুটো রাগান্বিত, এত শক্ত করে ধরে রেখেছে যা টেনেও ছাড়িয়ে আনতে পারছি না। ওনার শক্তি বেশি নাকি আমার শক্তি কম বুঝতে পারছি না। কারো হাত এত শক্ত কেমনে হয়? হঠাৎই আমার মনে হলো স্পর্শ আমি আগে অনুভব করেছি। হয়তোবা আমার মনের ভুল। তুর্য ভাই আমার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে এলো। ডোর খুলে বসতে ইশারা করলো আমায়। হাত ছাড়ানোর জন্য মসরাতে মসরাতে বলে উঠলাম, আপনি কোন সাহসে আমার হাত ধরেছেন? লিভ মাই হ্যান্ড। ছাড়ুন আমার হাত। আমার কথায় উনি আরও শক্ত করে ধরলেন হাতটা। মনে হচ্ছে হাতের কবজির হাতটি ভেঙে গুড়িয়ে যাবে। এ কেমন অসভ্যতামি? উনি বড় বলে যা ইচ্ছে তাই করবে নাকি? রাগী স্বরে বলে উঠলাম, অসভ্যতামি করছেন আপনি তুর্য ভাইয়া। আমার হাত ছাড়ুন। বিধবা মেয়ের সাথে এমন আচরণ শোভা পায় না আপনার। আর এইটা ভার্সিটিও না, বলে যাবেন না সম্পর্কে আমি আপনার ভাবি হই। কথাটা বলতে দেরি হলো, কিন্তু গালে থাপ্পড়টা পড়তে দেরি হলো না। গালে হাত দিয়ে কেঁদে দিলাম। ভীষণ ব্যথা করছে গালটা। কিছু বলতে নিব তার আগে আগুনের গোলকের মতো আমার দিকে তেড়ে এলেন তুর্য ভাইয়া। চোখে মুখে স্পষ্ট রাগ, মুখটা লাল হয়ে গেছে একদম। আমার দিকে তেড়ে আসতে গাড়ির একদম সাথে সেটে দাঁড়ালাম আমি। ওনার এত কাছে আসাটা হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ, যা একদম ঠিক না আমার জন্য। রাগে চোখে আমার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, তোর শরীরে কোথাও কি লেখা আছে বিধবা? বল কোথায় লেখা আছে? আর ভাবি, মাই ফুট। কোন দিক দিয়ে তুই আমার ভাবি লাগিস? যেখানে ভাই নাই সেখানে ভাবি কিসের? আর তোদের বিয়েও আমি দেখিনি। তুই কারো বউও না, আমার ভাবিও না। আর কি বললি তুই? আমি অসভ্য? তুর্য চৌধুরীকে অসভ্য বলার সুযোগ কখনো কেউ পাইনি। আরেকবার শুনলে তো জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। ভয়ে আমি চুপসে আছি। যতই ভেজাল থেকে দূরে থাকতে চাই, এটা একটা নিজস্ব শান্তির নীড় বানাতে চাই, ততই বেশি কষ্ট, অপমান, ভেজাল আঁকড়ে ধরে আমাকে। গাড়ির হর্নের শব্দে টলমল পায়ে গাড়িতে গিয়ে বসলাম আমি। শরীর এখনও কাঁপছে থরথর করে। কেন মানুষ এত অপমান করে আমাকে? কেন জবাব দিয়েও কষ্ট পেতে হয় আমার? কারণ আমি অবহেলিত, প্রভাবশালী নই। আমার মাথার উপর কারো হাত নেই, তাই নিজেকে এত স্ট্রং করেও বারবার হেরে যাই আমি।
হেরে যাই এই সমাজের মানুষগুলোর কাছে। ভয়ভীতি ভীষণ পছন্দ করে আমার। আমি চেপে ধরি বারবার। তুর্য ভাইয়া আমার দিকে যুক্তি সিটের সাথে চিপকে রইলাম আমি। কেমন অদ্ভুতভাবে চেয়ে রইলেন আমার মুখের দিকে। শরীরের কম্পন বেড়ে গেল দ্বিগুণ হারে। পারফিউমের ঘ্রাণটা নাকে ভেসে আসতে খুব পরিচিত মনে হলো আমার। সিট বেল্ট বেঁধে দিয়ে সরে গেলেন তিনি। গাড়ি স্টার্ট দিতে দিতে বললেন, নিজেকে এত হেল্পলেস মনে করতে নেই। কেউ না কেউ নিশ্চয়ই আছে তোমার অসহায় জীবনে সহায় হওয়ার জন্য। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। ওনার দৃষ্টি সামনের দিকে। কি বললেন উনি? কেউ না কেউ আছে মানে? ওনার এই কথাটা একদম মাথায় ঢুকলো না আমার। আর উনিও এমন ভাব ধরে আছেন যেন কিছুই বলেননি এখন। দৃষ্টি সরিয়ে জানালা দিয়ে বাহিরের দিকে তাকালাম আমি। বাতাসের দাপটে মাথার গোমটাটা পড়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আজ এত বাতাস কেন? চারদিকে এত শীতলতা কেন? এক নজরে তাকিয়ে রইলাম বাহিরের দিকে। ব্যথায় টনটন করছে গালটা। শ্রেয়ার চুলগুলো উড়ে এসে বাড়ি খাচ্ছে তোরজোর মুখের ওপর। কিন্তু এতে কোনো হেলদুল নেই তোরজোর। হঠাৎ গাড়ি থামাতেই আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম একটা ফার্মেসির সামনেই গাড়ি থামিয়েছেন তোরজো ভাইয়া। ওনার আবার কি হলো? গাড়ি থেকে বেরিয়ে ফার্মেসিতে ঢুকলেন তিনি। মিনিট 5 পর ফিরে আসলেন হাতে একটা পানির বোতল নিয়ে। হয়তো ওনার পিপাসা পেয়েছিল। তাহলে ফার্মেসির দিকে কেন গেল? দূর, এত ভেবে লাভ নেই। গাড়িতে বসে আমার দিকে একটা ট্যাবলেট এগিয়ে দিতে অবাক হলাম আমি। ওষুধ? কিন্তু কেন? আমার কি কোনো রোগ হয়েছে নাকি? ওনার দিকে তাকাতেই বললেন, পেইন কিলারটা খেয়ে নাও। তোর যে থাপ্পড় খেয়ে গাল ব্যথা করবে না তা তো হতেই পারে না। ইস, গালটা তো একদম লাল হয়ে আছে। বেশ জোরে লেগেছে তাই না? ওনার কথাটা শুনে গা জ্বলে উঠল আমার। অযথা কারণে থাপ্পড় মেরে এখন আবার আতিক্ষেতা দেখানো হচ্ছে। আমি মুখটা ফিরিয়ে নিলাম। ওষুধটা হাঁটতে নিয়ে আমার মুখের সামনে তিনি দৌড়লেন। না, নিয়ে বাইরে তাকিয়ে রইলাম আমি। খেয়ে নাও, নয়তো পরে তো আবার খালামণির কাছে বলবে বেয়াদব তুর্য চৌধুরী আমায় মেরেছে। ওনার কথায় চোখ দুটো বড় বড় করে তাকালাম। উনি কিভাবে জানলেন আমি ওনাকে বেয়াদব ডাকি? চোখ দুটো এত বড় করলে তো বের হয়ে আসবে। পরে আমি চোখ কোথা থেকে আনবো বলো? আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। ওনারা তো রূপ দেখে যে কোনো মানুষেরই নিজেকে পাগল পাগল মনে হবে। না জানি আরও কত রূপ আছে ওনার। ওনার কথা না বাড়িয়ে পেন কিলারটা খেয়ে নিলাম আমি। সত্যি গালটা ভীষণ ব্যথা করছে। এত শক্ত হয় নাকি কারো হাত? ভার্সিটির কাছে আসতে ওনাকে বললাম গাড়ি থেকে নামাতে। ব্রুকুসকে তাকাল উনি আমার দিকে। সহজভাবে প্রশ্ন করলেন, এখানে কেন? কি জবাব দিব? ওনাকে কিছুতেই বলা যাবে না যে প্র্যাকটিক্যাল খাতাগুলো আমার হারিয়ে গেছে। নয়তো আবার নতুন কোনো শাস্তি দেবেন। ভার্সিটিতে আসলেই তো উনি আগের রূপে ফিরে আসবেন শিওর। তাই মিথ্যে বলতে বাধ্য হলাম। আমতা আমতা করে বললাম, আসলে ভাইয়া আমার একটা বই কিনতে হবে তো তাই। ঠিক আছে। গাড়ি থামাতেই নেমে পড়লাম আমি। আর পিছু না তাকিয়ে তাড়াতাড়ি করে হেঁটে চলে আসলাম লাইব্রেরিতে। দোকানদারকে বললাম 4টা ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা দিন। তার কোনো প্রয়োজন নেই। কথাটা শুনেই আমার পিলে চমকে উঠল। ডোক গিলে মাথা উঁচু করে পাশ ফিরে দেখলাম তুর্য ভাইয়া দাঁড়িয়ে আছে। আজ আমি শেষ। আবার কোন ঝামেলায় পড়েই ভেবেই হাত পা অসাড় হয়ে আসছে। কিছু বলতে যাব তার আগে ওনার পলমি বাক্যটা শুনে ওনার পিছু পিছু ছুটলাম। আজকে আর কোনো রক্ষে নেই। আমাকে দেখে পিউ ছুটে আসলো আমার দিকে। ফিস করে বলল, কি হয়েছে রে শ্রেয়া? তুই তুর্য ভাইয়ের পিছু পিছু যাচ্ছিস কেন? এখন আমার সাথে চল, সব পরে বলবো তোরে। যদি আজ বেঁচে থাকি আর কি। তুর্য ভাইয়ের পিছু পিছু ওনাদের ক্লাসে আসলাম আমরা। সবার দৃষ্টি আমার দিকে। এক কোণে দাঁড়িয়ে রইলাম দুজনেই। আমাদের দেখে আয়ুষ ভাইয়া এগিয়ে আসতেই পিউ পিস করে বলে উঠল, আয়ুষ কত সুন্দর তাই না রে শ্রেয়া? পিউর দিকে ব্রুকুসকে তাকালাম আমি। বলে কি এমি? এমি আবার আয়ুষ ভাইয়ের উপর ক্রাশ নয় তো? ক্রাশ খেয়েছিস? না তো, প্রথম দেখায় ভালোবেসে ফেলছি। পিউ আয়ুষ ভাইয়াকেও ভালোবাসে? তবে ওই সিরকুট আমার প্রতি আয়ুষ ভাইয়ার চাহনি না, কিছুতেই পিউকে কষ্ট পেতে দেওয়া যাবে না। মেয়েটা আমার জন্য অনেক করেছে। পাশে এসে দাঁড়িয়ে আয়ুষ ভাইয়া কিছু জিজ্ঞেস করবে এমন সময় তুর্যর রাগী কণ্ঠে ওনার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো সবাই। খাতাগুলো বের কর নিশি। কিসের খাতা তুর্য? বাঁকা হাসলেন তুর্য ভাইয়া। ওহ, তুই জানিস না? তাহলে স্মরণ করিয়ে দিচ্ছি। শ্রেয়সীকে গতকাল যে প্র্যাকটিক্যাল খাতাগুলো করতে দেওয়া হয়েছিল সেগুলো। মানে? মানেটা খুব ইজি নিশি। এত বড় বাড়ির মেয়ে হয়েও তুই চুরি করা শুরু করে দিয়েছিস? তুই আমায় এমন করে বলতে পারিস না তুর্য। খাতাগুলো আমি নিয়েছি, তবে কোনো রিজন আছে তাই না? নিশিয়াপুর কথায় বোঝার আর বাকি রইল না। কাল খাতাগুলো উনিই নিয়েছেন। শুরু থেকে উনি কেমন যেন বিহেভ করতেন আমার সাথে। হয়তো অনেকের মতো তারও আমাকে অপছন্দ। কী কারণ শুনি? প্রশ্নটা করে পাশের চেয়ারটাতে বসলেন তুর্য ভাইয়া। খাতাগুলো বের করে তুর্য ভাইয়ার সামনে রাখলো নিশিয়াপু। আমার দিকে অগ্নিচোখে তাকিয়ে বললেন, এই মেয়ে তোকে অনেক অপমান করেছে তুর্য।
তুই ভালো করে জানিস কেউ তোকে অপমান করলে সেটা কখনো আমি সহ্য করব না। তাই এই মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য খাতাগুলো সরিয়ে নিয়েছি, আমি যেন খাতাগুলো কমপ্লিট করতে না পারে আর সুযোগ হারিয়ে তোর কাছ থেকে কঠিন একটা শাস্তি পাই। আমি ভালো করেই জানি এই মেয়ে খাতা কিনে দুদিনে কমপ্লিট করতে পারবে না, কারণ এই মেয়ে তো একটা ফকিন্নির বাচ্চা। সাথে সাথেই আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। এমন একটা কথায় আমার কলিজা ছেড়ে যাচ্ছে। এখানে থাকলে আর নিজেকে সামলাতে পারবো না। হঠাৎই খাতাগুলো ছুঁড়ে ফেললেন তুর্য ভাইয়া। আমার দিকে একবার তাকিয়ে নিশি আপুর দিকে রক্তিম চোখে তাকালেন। ওই মেয়েকে শাস্তি দেওয়ার অধিকার শুধু আমার। ও আমার দোষী, তাই ওকে শাস্তিও আমি দিব। তুই কে দেওয়ার? কেন এসেছিস আমাদের মাঝে? কোনো অধিকার নেই তোর বা অন্য কারো ওকে আঘাত করার। ওকে কষ্ট আঘাত দেওয়ার অধিকার শুধু আমার। আমার পিছন পিছন চাল চালিস না। আজ বন্ধু বলে বেঁচে গিয়েছিস, নয়তো এখানে জ্যান্ত ফুটে ফেলতাম। উচ্চস্বরে রেগে বললেন তুর্য। পাশের চেয়ারটাকে লাথি দিয়ে ফেলে আমার দিকে চোখ রাঙিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। সবাই থমকে গেল ওনার কথায়। উনি কেন এসব বললেন? সামান্য একটা ব্যাপারে এত রিয়েক্ট করলেন? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তোমাতেই পূর্ণ আমি, লিখেছেন আশরিফা সুলতানা জেবা। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।